আচ্ছা, আগের দিনে বা বলা যায় যে হিস্ট্রি পোর্শনের যে ক্লাস হচ্ছে সেখান থেকে তোমাদের হিস্ট্রি অফ পালি লিটারেচারের পোর্শনটা মোটামুটি হয়েছে। তার মধ্যে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক হয়েছে এবং অনু পিটকের পড়ানো হয়েছে মিলিন্দ ভৈম, বুদ্ধ ঘোষ, বুদ্ধ দত্ত, যারা মানে কমেন্টেটর ছিলেন পালি ত্রিপিটকের। আর হয়েছে বংশ সাহিত্য। মোটামুটি এইগুলো পড়ে রাখলে ধরে নাও এইগুলো থেকে একটা অন্তত প্রশ্ন কমন পাবেই, যে কোনো সালের প্রশ্ন। আর বাকি যে হাফটা আছে, যেটা হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম, সেই জায়গা থেকে লাস্ট দিনে ক্লাস আগের সপ্তাহ, তার আগের সপ্তাহে ক্লাস হয়েছিল দুটো ক্লাস শুধুমাত্র লাইফ অফ বুদ্ধা নিয়ে। ওখান থেকে আমি বলেছিলাম যে ওখানের যে প্রশ্ন যেটা, সেগুলো এক্সামে অ্যাটেন্ড না করলেই ভালো, কেননা ওখান থেকে যতই লেখো না কেন নাম্বার যে সাফিসিয়েন্ট পাওয়ার আশা নেই। তো আমরা যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছি, আমরাও ওই জায়গাটা মানে লাইফ অফ বুদ্ধার এগুলো করতাম না, করেছি অবশ্যই, মানে অন্যান্য জায়গাগুলো অ্যাটেন্ড করলে অনেক ভালো হয়। তো এই জায়গা থেকে আর যে জিনিসগুলো আছে এগুলো মোটামুটি আজ থেকে শুরু হবে, মানে যেগুলো তোমরা মুখস্থ করবে, বা বাড়িতে মুখস্থ শব্দটা বলা উচিত না, আমি নিজেও সেই অর্থে মুখস্থ করিনি, মানে বিষয়বস্তুগুলো পড়ে নিজের মতন করেই লিখতাম এক্সামে, মানে ওই নোট বানানোরও অতটা ইয়ে ছিল না। তো যাই হোক, তো আজকে যেটা পড়ানো হবে এটা ওই হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম সেকশনের মধ্যে ফার্স্ট যে পোর্শনটা আছে, প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া, এখান থেকে। প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া সেকশন যেটা আছে তার মধ্যে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে মানে রিলিজিয়াস কন্ডিশন, সোশ্যাল কন্ডিশন, মানে বুদ্ধের পূর্ববর্তী বা বুদ্ধের সমকালে ভারতবর্ষের সমাজ সংস্কৃতি সম্পর্কে বিষয়। আর হচ্ছে লাইফ অফ বুদ্ধা। আর একটা হচ্ছে রয়্যাল প্যাট্রোনেজ, মানে রাজকীয় পৃষ্ঠপোষকতা। বিভিন্ন যারা যারা বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের জন্য সহায়তা করেছে তাদের সম্পর্কে এই তিনটে টপিক আছে। তার মধ্যে লাইফ অফ বুদ্ধাটা হয়ে গেছে, আর আজকে যেটা হবে সেটা হচ্ছে প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া সেকশন থেকে। তো এই জায়গা থেকে তোমাদের এই জায়গা থেকে তিনটে প্রশ্ন থাকে। একটা হচ্ছে এখানে দেখো এ আছে যে রিলিজিয়াস কন্ডিশন অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রাইজ অফ বুদ্ধিজম, মানে বৌদ্ধ ধর্ম যখন সৃষ্টি হচ্ছে সে সময় ভারতবর্ষের ধর্মীয় পরিস্থিতি। আর একটি থাকে পলিটিক্যাল কন্ডিশন, আরেকটি থাকে সোশিও ইকোনমিক কন্ডিশন। তো এর মধ্যে রিলিজিয়াস কন্ডিশন এবং সোশিও মানে পলিটিক্যাল কন্ডিশন এগুলো মোটামুটি ভালো আসে। রিলিজিয়াস কন্ডিশনটা তো সবচেয়ে বেশি আসে, এটা এখানে দেখতেই পাচ্ছ 2018-তে এসেছে, 2016-তে এসেছে, আর এক সুদূর অতীতে 2005-এ এসেছে ডব্লিউবিসিএস। এগুলো গ্র্যাজুয়েশনের ইয়ে। আর রিসেন্ট হয়তো 21 আর 22-এটা আমার আপডেট করা হয়নি, অ্যাকচুয়ালি এটা 2020-তে তৈরি, তো ওই দুটো অ্যাড করে দিলে ভালো হয়। আর তো এই হলো বিষয়। আচ্ছা, এখান থেকে এই তিনটে নোটের বিষয়বস্তুগুলো আজকে আমি মোটামুটি বলে দেব। এখান থেকে তোমরা বাড়িতে পড়বে আর চেষ্টা করবে একটা অন্তত নোট তৈরি করে পরের দিনে দেখানোর। আচ্ছা, এখানে অনেক টার্মিনোলজি আছে, তো আগের নোটগুলোতেও তোমরা দেখেছো যে খটোমটো সব পালি শব্দ আছে, মানে পালি শব্দ বা তার সংস্কৃত ভার্সন। তো এই জায়গাগুলো সেই অর্থে আমি আগে পড়াতাম না, মানে জাস্ট নোটগুলোই দিয়ে দেওয়া হতো, ফোকাস রাখা হতো পালি পোর্শনটার ওপর। তো পরবর্তীতে বিগত মনে হয় 1 বছর বা 2 বছর হবে এই জায়গাগুলো পড়ানো হচ্ছে। তো তাও ওটাও অত ডিটেলসে হতো না, আমি তাও চেষ্টা করবো যে তোমাদের মোটামুটি টার্মগুলো বলে দেওয়ার। আর তোমাদের দায়িত্ব হচ্ছে যে বাড়িতে পড়বে, যে শব্দের অর্থগুলো বুঝতে পারছো না বা কোনো জায়গায় কোনো স্টেটমেন্ট যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে। না বুঝে মুখস্থ করতে যেও না, না বুঝে মুখস্থ করা জিনিস
মানে খুব অল্প সময়ের মধ্যেই ভুলে যাবে। মানে এই আজকে একটি নোট তৈরি করলে, একটা এফোর্ট দিলে, তোমরা 3 ঘন্টা বলো 4 ঘন্টা, যে যার মতন করে একটা সময় দিচ্ছ, আর সেটা 1 বছর পরে গিয়ে এক্সামে লিখতে হবে। তো সময়টা এমনভাবে দেওয়া উচিত যাতে সেটা দীর্ঘদিন মনে রাখা যায়। তো ভালোভাবে পড়ার চেষ্টা করবে ফার্স্ট টাইম যখন পড়ছো। আচ্ছা, তো এখান থেকে প্রথমে রিলিজিয়াস কন্ডিশনের উপর কোশ্চেন, যেটা কীরকম দেয়, যে রাইট অ্যান ইনফরমেটিভ নোট অন দ্য রিলিজিয়াস কন্ডিশন প্রিভেলেন্ট ইন নর্দার্ন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ রাইজ অফ বুদ্ধিজম। আর ওই পরেরটা একই কথা লেখা আছে, বলো তো বৌদ্ধ ধর্মের উত্থানের সময়ে ভারতবর্ষে ধর্মীয় পরিস্থিতি কেমন ছিল। আচ্ছা, এখানটা আমি মোটামুটি নোটটা ভিত্তি করেই বলবো। তো প্রথমত হচ্ছে যে তোমরা মোটামুটি ইতিহাসে এই জায়গাটা নিয়ে পড়েছো, এবং বিসিএসেও আমি যতদূর আমার অভিজ্ঞতা, এই সমস্ত জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। তো বুদ্ধের সময় অবভিয়াসলি, সেই সময়ে যেহেতু বেদ বুদ্ধের পূর্ববর্তী, তো বৈদিক যে ধর্ম সেটা ভারতবর্ষে প্রচলিত ছিল। তো বৈদিক ধর্মের যে বিষয়বস্তু, সেগুলো প্রথমে এখানে কিছুটা বলা হয়েছে। যে একাধারে সেখানে মানে গার্হস্থ্য জীবনের যে আদর্শ সেগুলোও বলা আছে, এবং গৃহ ত্যাগ করে যে সন্ন্যাস জীবন, ধর্ম সাধনা, সেই প্রসঙ্গ এর মধ্যে আমরা পাচ্ছি। আর আর যে দুটি বিষয় এখানে উল্লেখ আছে, সেটা হচ্ছে যে চতুরাশ্রম এবং বর্ণাশ্রম। একদম জাস্ট একটা করে বাক্যের মধ্যেই বিষয়গুলো বলা আছে। চতুরাশ্রম এবং বর্ণাশ্রম তোমাদের জানা, যে চতুরাশ্রম হচ্ছে মানব জীবনের 4টি যে স্টেজ আছে তার কর্তব্য নির্ধারিত আছে। প্রথমে ব্রহ্মচর্য, এই সময় বিদ্যা অধ্যয়ন করা হয় বাল্যকালে। তারপরে গার্হস্থ্য জীবন, সংসার বা মানে সংসার পালন। তারপর বানপ্রস্থ, সংসার থেকে ডিটাচ হয়ে ধর্ম সাধনা এবং সন্ন্যাসনে সমস্ত ত্যাগ করে জীবনের অন্তিম সময় সাধনা। আর বর্ণাশ্রমের ক্ষেত্রে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4 বর্ণ, তাদের কর্তব্য ইত্যাদি সম্পর্কে বলা আছে। আর এখানে একটি জিনিস শুরুর দিকে বলা আছে, সেটা হচ্ছে ওই যেটি বললাম, যে একটা গৃহে থেকে ধর্মাচরণ আর একটা গৃহ ত্যাগ করে ধর্মাচরণ, এই দুটি জিনিস ভারতবর্ষে চিরকালই প্রচলিত ছিল। তো যারা গৃহ ত্যাগ করে ধর্ম সাধনা করতেন, তারা এই যে পরিব্রাজক, শ্রমণ, এই নামে পরিচিত হতেন। তো এই শ্রমণ শব্দটি পালি সাহিত্যে এবং জৈন সাহিত্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। শ্রমণ অর্থে সন্ন্যাসী। তো এটা পালিতে হবে সমন। সমন ও গৌতম, বুদ্ধকে পালি সাহিত্যে যেভাবে উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে সমন গৌতম। শ্রমণ গৌতম মানে সন্ন্যাসী গৌতম, এই অর্থে। গৌতম বুদ্ধ বলে বলা হয় না। গৌতম বুদ্ধ শব্দটি আমরা অনেক পরে ব্যবহার করি, মানে প্রাচীনেতে সমন গৌতম হিসেবে বলা হতো। তো এই ছিল। এবং ব্রাহ্মণ হচ্ছেন যারা গৃহেই থাকতেন, যাগযজ্ঞ ইত্যাদি করতেন এবং শাস্ত্র চর্চা করতেন, তারা ব্রাহ্মণ। এই জন্য শ্রমণ এবং ব্রাহ্মণ এই শব্দটি একসাথে দ্বন্দ্ব সমাসে পাওয়া যায়। পালি সাহিত্যেও পাওয়া যায় এবং জৈন সাহিত্যেও পাওয়া যায়। সমন ব্রাহ্মণা এরকম বলা হয়, মানে যারা সেকালের একাধারে ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল পার্সন বললে যা বোঝায়, এই শ্রমণ ব্রাহ্মণের মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত হতো। তো ব্রাহ্মণ বলতে স্পেসিফিক যারা বৈদিক ধর্মের অনুসারী, আর শ্রমণ বলতে যারা বৈদিক মতে সন্ন্যাসী, মানে পরিব্রাজক ইত্যাদি, এবং অন্যান্য সম্প্রদায়ের, মানে সেকালের জৈন, আজীবক, বৌদ্ধ ইত্যাদি যে সম্প্রদায়, তারাও এর মধ্যে পড়তো, এই পর্যায়ে। এই গেল। এরপরে বৈদিক ধর্মের বিষয় যেটা, এটা এই জায়গাতে বলা হয়েছে, এখানটা তোমাদের না জানা বিষয় নয়। এরপরে স্কিপ করে এখানে শ্রমণ সম্প্রদায়ের যে এরা ছিল সেই সম্পর্কে বলা হচ্ছে। তো শ্রমণ সম্প্রদায়ের যে পরিচয়, সেটা আমরা পালি সাহিত্যে কিছুটা পাই। পালি সাহিত্যে বলা হয় 6 জন শাস্তার কথা,
শাস্তা যে শব্দটি, শাস্তা শব্দের অর্থ হচ্ছে যিনি শাসন করেন, যিনি শিক্ষা প্রদান করেন, এবং শাস্তা বলতে গুরু অর্থে বোঝায়। শাস্তা শব্দটার ইংরাজি ট্রান্সলেশনে অনেক সময় টিচার লেখে। তো 6 জন যে শাস্তা, এদের কিছু জনের নাম তোমরা শুনেছো, যেমন একজন তো হচ্ছেন মহাবীর। আচ্ছা, এইখানে মহাবীর শব্দটা আমরা বলবো না, মহাবীর শব্দটা হচ্ছে এই গৌতম বুদ্ধের মতো পরবর্তীকালের শব্দ। তুলনামূলকভাবে পালি সাহিত্যে মহাবীরকে উল্লেখ করা হয় নির্গ্রন্থ নাথ পুত্র বলে। নির্গ্রন্থ নাথ পুত্র, এইটা নাথ শব্দটা একটু হয়, মানে বানানের অনেক সময় তফাৎ হয়, অনেক সময় নাথও বলা হয় এই ধরনের। তো নির্গ্রন্থ অর্থে যিনি গ্রন্থ অর্থাৎ গাঁট বন্ধন যিনি মুক্ত হয়েছেন, বন্ধন মুক্ত, তিনি নির্গ্রন্থ। আর নাথপুত্র যে বলা হয়, অ্যাকচুয়ালি ইনি জ্ঞাত্রিক বংশে জন্মগ্রহণ করেছিলেন। জ্ঞাত্রিক যে শব্দটি, এটি পালিতে এরকম, পালিতে বা প্রাকৃতে এরকম নাতও হয়, পালিতে এরকম নাতও লেখা হয়, নাতপুত্র মানে জ্ঞাত্রিক বংশের যিনি পুত্র, সন্তান। সিমিলারলি বুদ্ধকে যখন বলা হয়, তখন ওই বুদ্ধ বা বৌদ্ধ ভিক্ষুদের বলা হয় শাক্যপুত্র, পুত্র বা শাক্যপুত্রীয় শ্রমণ, এরকম বলা হয়। শব্দগুলো একটু কঠিন লাগবে, কিন্তু আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে। শাক্যপুত্রীয় শ্রমণ, শাক্য বংশের যারা সন্ন্যাসী। তো নাতপুত্র হচ্ছে জ্ঞাত্রিক বংশের, মানে মহাবীর যে বংশে জন্মগ্রহণ করেছিলেন। এর বৈশালী যে আছে, মানে বিহারের যে মজফ্ফরপুর, গঙ্গার উত্তরবর্তী যে জায়গাগুলো, ওই জায়গাটা হচ্ছে প্রাচীন বৈশালী ছিল, সেখানেই মোটামুটি যে মহাবীর জন্মগ্রহণ করেছিল এই জায়গাটা। এনার নাম জানা, আজীবকদের একজনের হচ্ছে মক্ষলি গোশাল বলা হয়, এরা অজিত কেশব অম্বল ইত্যাদি আছে। এদের নামগুলো হয়তো তোমরা হিস্ট্রির পোর্শনে শুনেছ, কিন্তু এখানে একটুখানি ডিটেলস এগুলোকে দেখতে হবে। তো এই যে 6 জন আচার্য, এদের কথা পালিতে দীর্ঘনিকায়, মিলিন্দ প্রশ্ন, কথাবস্তু, অর্থকথা এবং বিভিন্ন জৈন গ্রন্থের মধ্যে উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে পুরাণ কাশ্যপ, 6 জনের নাম বলা হচ্ছে। প্রথমে হচ্ছে পুরাণ কাশ্যপ, ইনি হচ্ছেন 6 জন শাস্ত্রার মধ্যে সর্বাপেক্ষা বয়স্ক হতে পারে। ডক্টর বড়ুয়ার মতে, বড়ুয়া মানে এখানে বেণীমাধব বড়ুয়া, তো তিনি বলেছেন যে পুরাণ শব্দটি তার জ্ঞানের পূর্ণতাবাচক। এই যে পুরাণ কাশ্যপ নাম, এবং কাশ্যপ হলো তার ব্রাহ্মণ বংশীয় হওয়ার পরিচয়, বা কাশ্যপ সম্ভবত তার গোত্র। তিনি ছিলেন অক্রিয়বাদী। অক্রিয়বাদী মানে কি বলছে, যে তার মতে আত্মা হচ্ছে নিষ্ক্রিয়, অর্থাৎ সুকর্ম ও দুষ্কর্মের যে ফল ভোগ করে না, তার মানে ক্রিয়ার যে কোনো ফল আত্মাকে স্পর্শ করে না। তাই পুণ্যানুষ্ঠান কিংবা পাপের ফল কেহই দেহ ভোগ করে না, দেহ ভোগ করে, আত্মা নয়। কথিত আছে তিনি বুদ্ধের বুদ্ধত্ব লাভের 16 বর্ষে, মানে বুদ্ধ যখন করেন, মানে নির্বাণ লাভের 16 বছর পরে সাবস্ত্রীর নিকটে জলে ডুবে আত্মহনন করেন। এখানে একটু গল্প আছে। তো বলা হয় যে আসলে পুরাণ কাশ্যপ যিনি যেহেতু পূর্ববর্তী এবং বুদ্ধ হচ্ছে নতুন, তো অলরেডি বৈশালী ছিল সে সময় কোশল রাজ্যের রাজধানী। তো সেখানে সবাই ওই এবং মানে এর রাজা, মানে ওনার সঙ্গেই বেশি পরিচিত, মানে ওনার শিষ্য সংখ্যা বেশি ছিল। তো তখন বুদ্ধ যখন এসেছেন, তখন লোকজন বলে যে কার শক্তি বেশি, এটা দেখতে হবে। এখন প্রাকৃত জনের, মানে সাধারণ মানুষের তো একটা প্রবণতা, তারা তো ধর্মতত্ত্বর প্রতি তাদের আকর্ষণ কম থাকে, এই মানে অলৌকিক জিনিসপত্র যদি দেখে সেটার প্রতি তাদের কৌতূহল বেশি হয়। তো কথিত আছে, তো ওই রকম অচিরবতী নদীর তীরে, অচিরবতী মোস্ট প্রবাবলি সরজু নদী, এক্স্যাক্ট আমি বলতে পারছি না, তো মোস্ট প্রবাবলি। তো সেই নদীর তীরে বুদ্ধ এসেছেন এবং ওই যে পুরাণ কাশ্যপ এসেছেন। তো বলা হয়েছে যে তাদের যে ঋদ্ধি প্রদর্শন করতে হবে, পালিতে ঋদ্ধি বলে। ঋদ্ধি শব্দটার একটা হচ্ছে যে এই রিকু, জলটা বন্ধ করে দেবে পড়ছে। তো ঋদ্ধি বলতে এরকম অলৌকিক ক্ষমতা বোঝায়।
তো আহ, তো পুরাণ কাশ্যপকে বলা হয়েছে যে করতে, তখন কথিত আছে যে বুদ্ধের মানে এত ইয়ে, যে বুদ্ধের যে তপবলের প্রভাবে পুরন কাশ্যপ নাকি নড়তেই পারেননি, মানে যে তিনি যে হাত পাও সরাবেন এটুকুই, যে কোনো কিছু একটা মানে অলৌকিক কিছু প্রদর্শন করবেন সেটা পারেন। আর সেই জায়গায় বুদ্ধকে যখন বলা হয়েছে, সম্ভবত বুদ্ধ যমক প্রাতিহার্য দেখিয়েছিলেন। তো যাই হোক, এটাকে একটা টার্ম আছে, তো ওটার অর্থ হচ্ছে যে জোড়ায় জোড়ায় বুদ্ধ, মানে বুদ্ধ তো বসে আছেন ধ্যানস্থ হয়ে, এক জোড়া বুদ্ধ মানে একটু মাটিতে তারা হয়তো দাঁড়িয়ে আছেন, আবার আকাশে একটুখানি উপরে আরো দুইজন বুদ্ধ, আরো কিছুটা উপরে আরো দুইজন বুদ্ধ, এইরকম একদম স্বর্গ পর্যন্ত জোড়ায় জোড়ায় অজস্র বুদ্ধ দাঁড়িয়েছেন, এরকম একটা দৃশ্য দেখা। এইটা দেখে তখন উনি আর মানে পুরন কাশ্যপ লজ্জায় হয়ে উনি তখন যে মানে জলে ডুবে নিজের প্রাণ নাশ করেন। তো যাই হোক, এগুলোর একটা বিষয় হচ্ছে দুটো বিষয় এখান থেকে বলার, মানে কমেন্ট হিসেবে, যে কোনো ধর্ম সম্প্রদায়েরই একটা প্রবণতা হয় যে আমরা ভালো আর বাকিরা খারাপ, এরকম একটা বলার প্রবণতা থাকে। তো এরকম কিছু জিনিস বৌদ্ধ সাহিত্য পড়তে গিয়েও দেখা যাবে। আর এই কারণেই ট্র্যাডিশনালি হয়তো এইভাবে এগুলোকে বলা হয়, মানে অন্যান্য যারা ধর্মগুরু ছিলেন তাদের প্রসঙ্গে, ট্র্যাডিশনালি অর্থে মানে বৌদ্ধ সাহিত্যে, কিন্তু সেগুলোকে অনেক স্কলার সেটা অন্যরকমভাবে এক্সপ্লেন করেছেন। যেমন এখানে বেণীমাধব বড়ুয়া, যিনি অবভিয়াসলি ভীষণ বড় পণ্ডিত। বেণীমাধব বড়ুয়া হচ্ছেন এশিয়ার প্রথম ডিলিট। উনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন এক্স্যাক্ট আমি বলতে পারছি না। তো উনি এরকম বলেছেন, মানে এই যে এনাদের যে মতবাদ সেগুলোর একখানা মানে স্বতন্ত্রভাবে অ্যানালিসিস তিনি করেছেন, এবং সেই জায়গা থেকেই পুরন যে শব্দটা আছে সেটা সম্পর্কে বলেছেন যে পুরন অর্থে যে পূর্ণতা বাচক বোঝায়। এবং আরেকটি জিনিস দেখা যায় যে এই যে পুরন কাশ্যপ ইত্যাদি এনাদের যে কথা, এগুলোকে একদিক দিয়ে এটা নেগেটিভলি এগুলোকে এক্সপ্লেন করা যায়। যেমন ইনি বলছেন যে পাপ পুণ্য কোনো কিছুর ফল তো আত্মা ভোগ করে না, তাহলে যে যা ইচ্ছে করতে পারে, এরকম একটা সেখান থেকে একটা এক্সপ্লেন বা একটা কনক্লুশন টানা যায়। কিন্তু এই যে 6 জন আচার্য আছে, এনাদের যে কথাবার্তা, এগুলোকে যদি একটু আমরা বেদান্তের সঙ্গে তুলনা করি, উপনিষদ সাহিত্য, ব্রহ্মসূত্র প্রভৃতি, তো বেদান্তের যে কথা, যে থিওরি, তার সঙ্গে অনেক জায়গাতেই এগুলো মিল পাওয়া যায়। তো এক প্রকার বলা যায় যে সে সময় ভারতবর্ষের যে আধ্যাত্মিক যে চর্চা, তার এরা সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করছেন, বা এরা সেই যে ধারার এক একজন অংশীদার। কিন্তু যেহেতু বৌদ্ধ সাহিত্যে তাদের উল্লেখ পাওয়া যাচ্ছে, তো তাদেরকে হয়তো কিছুটা ছোট করে দেখানো হচ্ছে। এরপরে পুরন কাশ্যপের পরে মক্খলি গোসালের নাম উল্লেখ আছে। তো মক্খলি শব্দটি সম্পর্কে, মক্খলি গোসাল হচ্ছেন আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। আজীবিকটা তোমরা আজীবক নামেও শুনেছ। আজীবক হচ্ছে ওই, এরা ভীষণ কঠোর কৃচ্ছা সাধন করত, জৈনদের মতন এরাও কৃচ্ছা সাধনে বিশ্বাসী ছিল। তো ওই উপবাস করা, তারপর বস্ত্র ত্যাগ দিয়ে দেয়া, অনেকে এরকম মানে হয়তো শুধু দাঁড়িয়ে আছে, এইভাবে এরা সব সাধনা করত। স্যার একটু ইন্টারাপ্ট করছিলাম স্যার। বলতে পারো, অসুবিধা নেই স্যার। এই মক্খলি সে এটা কি মানে স্যার এটা মক কয়েক হয়েছে? আচ্ছা, কিচ্ছা সাধন মানে স্যার কোনটা? কিচ্ছ সাধনে মানে কিচ্ছ সাধন মানে স্যার? আচ্ছা, কৃচ্ছ সাধন মানে হচ্ছে ধরো উপোস করলে কি হয়, শরীরকে কষ্ট দেওয়া হয়, মানে আমি কোনো খারাপ কাজ বা ইত্যাদি করেছি, সেই জন্য সেটা প্রায়শ্চিত্ত স্বরূপ একটা করছি। তারপর চড়ক টড়ক হয় না, চড়ক দেখেছো কি জানি, ঝাঁপ চড়ক যে হয়, চড়ক এরকম হয় না, উপর থেকে ঝাঁপ দেয়। তারপর আরও প্রাচীনকালে তো এরকম ছিল যে ওই
পিঠে বড়শির মতো ইয়ে গেঁথে মানুষ ঝুলে থাকতো। তো শরীরকে পীড়ন করা, এটাই মোটামুটি পৃচ্ছা সাধন বলা যেতে পারে। আর এখানে রফলাটা পড়েনি, এটা বানান এর জন্য পৃচ্ছ বানানে রফলা হয়, বানানটা একটু কঠিন আছে, চয়ে ছয়ে রফলা। তো ডক্টর বড়ুয়ার মতে, মানে এই বেণীমাধব বড়ুয়া, তিনি বলছেন যে মক্ষলী যে শব্দটি আছে সেটা বৈয়াকরণ পাণিনি উল্লিখিত পরিব্রাজক সম্প্রদায় বিশেষ মস্করি শব্দ থেকে উদ্ভিদ। মোস্ট প্রবলি সূত্রটা হচ্ছে মস্করি বেনু পরিব্রাজকে, এরকম একটা সূত্র আছে অষ্টাধ্যায়ীতে। তো মস্করি অর্থে হচ্ছে একটা বেণুদণ্ড, মানে হচ্ছে এটা বাঁশের লাঠি ধারণকারী পরিব্রাজক, তাদের নাম ছিল মস্করি। তো মস্করি শব্দটা পালিতে বা প্রাকৃতে এরকম মক্ষলি হয়ে যাচ্ছে, প্রাকৃতে বলে মংখলি, মংখলি গোশালা এরকম। আচ্ছা, এই হলো জৈন ভগবতী সূত্র অনুসারে তিনি প্রথমে ভগবান মহাবীরের শিষ্য ছিলেন, এই যে মক্ষলী গোসাল, কিন্তু পরে তিনি স্বতন্ত্র সম্প্রদায় সৃষ্টি করেন। তার মতবাদ সম্পর্কে বলা হচ্ছে তিনি বলতেন যে সকল জীবই পুনর্বার জন্মগ্রহণ করতে সক্ষম। তিনি ছিলেন নিয়তিবাদী, মানে সবকিছু নিয়তি দ্বারা পরিচালিত হয়, ভাগ্য বা অদৃষ্ট দ্বারা পরিচালিত হচ্ছে, তাই জীবের কোনো নিজস্ব, কোনোটা কণ হয়ে গেছে, কোনো বল বা সামর্থ্য নেই। সুতরাং তিনি কর্মফলে বিশ্বাসী ছিলেন না, যদিও তিনি সংসার শুদ্ধির মত প্রচার করতেন। তো সংসার শুদ্ধি অর্থে এখানে হচ্ছে আমাদের যে ইহ জীবন যেটা, সেটাকে সংসার শব্দে বলা হচ্ছে। সংসার বলতে ফিলোসফিতে, মানে বৌদ্ধ এতেও সংসার শব্দটা দু এক জায়গায় পাবে। তো সংসার বলতে এই যে স্বামী স্ত্রীর সংসার, এটা বোঝায় না। কারোর প্রশ্ন জিজ্ঞাসা থাকলে ইনস্ট্যান্ট বলতে পারো, খুব একটা অসুবিধা নেই। স্যার এই যে সেকেন্ড লাইনটা এই প্যারাগ্রাফে, ডক্টর বড়ুয়ার মতে মক্ষলী শব্দটি বৈয়াকরণ পাণিনি উক্ত পরিব্রাজক সম্প্রদায় বিশেষ বাচক মস্করি শব্দ হতে উৎপন্ন। মানে এই মাঝখানের অংশটা বুঝলামই না লাইনটা, সেন্টেন্স বুঝতে মানে সমস্যা হচ্ছে। মস্করি শব্দ থেকে উৎপন্ন বুঝতে পারলাম। কমপ্লেক্স সেন্টেন্স আমি সিম্পলিফাই করে বলছি। আচ্ছা, ডক্টর বড়ুয়া অভিমত উল্লেখ করেছেন, কি বলছেন যে মক্ষলী গোশালের যে মক্ষলী শব্দটি আছে, এইটার রেফারেন্স উনি দিচ্ছেন। তো সেই প্রসঙ্গে বৈয়াকরণ পাণিনির নাম নিশ্চয়ই শুনেছো, অষ্টাধ্যায়ী যিনি ব্যাকরণ রচনা করেছেন। তো তার ব্যাকরণে তিনি একটি এই শব্দ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মস্করি। এবং মস্করি শব্দটাকে তিনি বলছেন যে এই মস্করি হচ্ছে পরিব্রাজক সম্প্রদায় বাচক। পরিব্রাজক মানে সন্ন্যাসী সম্প্রদায়, একটা সন্ন্যাসী সম্প্রদায়ের নাম ছিল মস্করি, এটা পাণিনি উল্লেখ করেছেন। তো আর বেণীমাধব বড়ুয়া বলছেন যে মস্করি শব্দটা থেকে মক্ষলী শব্দটা এসেছে, মস্করি শব্দ হতে উৎপন্ন হচ্ছে মক্ষলী শব্দটি। মস্করি কে উল্লেখ করেছেন? বৈয়াকরণ পাণিনি। কোন অর্থে উল্লেখ করেছেন? না পরিব্রাজক সম্প্রদায়ের বিশেষ অর্থে। বোঝা গেল? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু বুঝতে হবে তো তোমাদের। তাও এটা আমার নিজেরই ভাষায় লেখা, তবু তোমরা নিজের সহজ সরল ভাষায় লিখতে এগুলোতে সেন্টেন্সগুলো কোন সেন্টেন্স বুঝতে অসুবিধা হওয়ার জন্য সে মুখস্থ হচ্ছে না। মুখস্থ তো কেউ করতে বলেনি তোমাদের, না মানে মুখস্থ বলতে কি, মানে সেটা আত্মস্থ করতে হবে। এবার না, নিজের ভাষায় তো লেখা যায় বিষয়টা, পড়ে নিয়ে নিজের ভাষায় লেখা যায়। আচ্ছা, এখানে তারপরে এগোই। তো নিয়তিবাদী এরকম করেন। তো সংসার শব্দটা নিয়ে বলছিলাম। সংসার শব্দটার বলা হয় যে, মানে এই যে জন্মগ্রহণ করে মানুষ, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর বৃদ্ধ হয়ে তার মৃত্যু হচ্ছে, এবং মৃত্যু থেকে সে আবার পুনরায় জন্মগ্রহণ করছে, এই যে সাইকেল চলছে, এইটাকেই বলা হয় সংসার। সংসার মতোই স্বামী স্ত্রী সংসার, যে মানে হাউস হোল্ড, এইটা বোঝায় না। তো সংসার শুদ্ধি অর্থে এই যে জন্ম মৃত্যু, অর্থাৎ মানুষের জীবনচর্যা শুদ্ধির কথা তিনি বলেছেন। এরপরে আচ্ছা, আরেকটি জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো সেন্টেন্স ইত্যাদি বোঝার অসুবিধা হয়, তোমরা পরস্পর যারা ক্লাসমেট আছো, তোমাদেরও উচিত পরস্পরকে সাহায্য করা। তাতে কি হয়, একটা জিনিস আমি সবসময় দেখেছি, মানে আমি যেভাবে পড়াশোনা করেছি সেটা হচ্ছে যে, এই যে ধরো এই নোটটি আমি পড়লাম, মানে আমি এক্স্যাক্ট আমি যেভাবে পড়ছি সেটাই বলছি। মানে যে কোনো জিনিস আমি যখন পড়ি,
পড়ার পরে আমি সেটা মোটামুটি বুঝলাম, বুঝে আমি সেটা চেষ্টা করি কাউকে বোঝানোর জন্য তো সবসময় কাউকে পাওয়া যায় না, আমি মনে মনেই ধরে নিই যে কেউ একজন বসে আছে, তাকে আমি জিনিসটা বোঝাচ্ছি। তো তাতে কি হয়, আমার পুরো জিনিসটা একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তোমাদের যদি কোনো জায়গায় জিজ্ঞাসা করে, আমাকে জিজ্ঞাসা করতেই পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমাদের ক্লাসমেটদেরও জিজ্ঞাসা করতে পারো, এবং যারা আছো পরস্পরকে হেল্প করো, তাতে তোমাদের নিজেদের জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, এই গেল। এরপরে হচ্ছে অদিত কেশকম্বলী। তৃতীয় আছে অদিত কেশকম্বলী, হচ্ছেন চারবাকের মতো জড়বাদী ছিলেন। জড়বাদী মানে মেটেরিয়ালিস্টিক শব্দটি, যে মেটেরিয়ালিজম, আমি উচ্চারণটা একটু মনে ভুলভাল করছি, তো ওইটা জড়বাদী শব্দ দিয়ে বলা হয়েছে। দ্যাট মিনস যে জড় পদার্থটাই হচ্ছে সার, মানুষের মৃত্যু হলে সব শেষ, আর কিছু নেই। তো কি বলবো, যে পুনর্জন্ম ইত্যাদির বিশ্বাস নেই এই অর্থে। এবং পুনর্জন্ম শুধু নয়, কর্মফলেও বিশ্বাস নেই, বা ঈশ্বর ইত্যাদিতেও বিশ্বাস নেই। তো এখানে যা হবে, এখানেই যা ভালো মন্দের ফল যা পাওয়া যাবে সেটাই হলো। এর বাইরে আর কিছু মানে পুনর্জন্ম হবে বা কেউ স্বর্গে যাবে বা নরকে যাবে, এই রকম ধারণায় আর বিশ্বাসী নয়। তো ইদানিং তো অধিকাংশ লোক এরকমই বিশ্বাস করে, এবং সেই রকম গান টান সিনেমা টিনেমাও সব হয়। কি একটা সিনেমা আছে না, জিন্দেগি না মিলেগি দুবারা। তো এই প্রসঙ্গে বুদ্ধের একটি খুব সুন্দর কথা আছে, বিতীর্ণ পরলোকস্য নত্তি পাপং অকার্যম। এই পুরো শ্লোকটা এরকম আছে, একং ধম্মং অতীতস্য উষাবাদিশ্য জন্তুন বিতীর্ণ পরলোকস্য নত্তি পাপং অকার্যম। যাই হোক, তো তার সার কথা হচ্ছে, পরলোকে যার বিশ্বাস নেই, এমন কোনো পাপ কার্য নেই যে সে করতে পারে, কেননা তার কোনো ভয় থাকবে না। যাই হোক, স্বর্গ নরক থাকুক না থাকুক সেটা কথা না, কিন্তু এই বিষয়গুলো বলা হয়েছে যাতে সাধারণ মানুষের একটা ভয় থাকে যে এইরকম করলে তো তাহলে নরকে গিয়ে তেলের মধ্যে ভাজবে, সেই ভয়েও যদি কিছুটা খারাপ কাজ থেকে ত্যাগ করে, এবং উল্টো দিকে মানে স্বর্গের লোভেও যদি কিছু ভালো কাজ করে। তো এর ব্যাকগ্রাউন্ডের থিওরি এরকম। আর বাকি স্বর্গে কি আছে না আছে সে তো আমরা আপাতত কেউ গিয়ে দেখিনি। তো যাই হোক, তো বৌদ্ধ গ্রন্থ অনুসারে তিনি এবং তার শিষ্যরা সর্বদা কেশ নির্মিত বস্ত্র কিংবা কম্বল পরিধান করতেন, এই জন্য কেশকম্বলী নামে পরিচিত ছিলেন। হলো, আর তার নাম হচ্ছে অজিত। কেশকম্বলী হচ্ছে তারা ওই রকম ভাবে থাকতো বলে ওরকম বলা। তো তিনি কোনো কর্মফলে বিশ্বাস করতেন না। জীব অর্থে যে কোনো প্রাণী, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, এই পঞ্চভূতের সমষ্টি মাত্র। এই টার্মগুলো হয়তো তোমাদের অজানা হতে পারে। ক্ষিতি মানে হচ্ছে পৃথিবী, অপ মানে হচ্ছে জল, তেজ মানে হচ্ছে মোটামুটি আগুন বোঝায়, মরুদ মানে হচ্ছে বায়ু, আর বোম মানে হচ্ছে আকাশ। এখন এইটা আমাদের ভারতবর্ষের প্রাচীনকালে এই টার্মগুলো ইউজ হতো, মানে কিন্তু এইগুলো পৃথিবী মানে পৃথিবী না। পৃথিবী বলতে কঠিন পদার্থকে বোঝায়, জল বলতে তরল পদার্থ, আগুন ফর এনার্জি, বায়ু মানে হচ্ছে গ্যাসীয় পদার্থ, আর আকাশ মানে হচ্ছে শূন্য স্থান। তো আমরা যদি গোটা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখি, এই পাঁচটি জিনিসেই মহাবিশ্ব গঠিত হয়েছে। কঠিন তরল গ্যাসীয় পদার্থ আছে, এনার্জি আছে, অ্যান্ড শূন্য স্থান আছে, স্পেস। যেটা পৃথিবীর মধ্যে আমরা যেটা মানে বায়ুটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কিন্তু সব শূন্য, চাঁদে যেমন কোনো বায়ুমণ্ডল নেই ইত্যাদি। তো শূন্য স্থানও একটা এলিমেন্টের মতন বলা যায়, মানে যেগুলো নিয়ে ব্রহ্মাণ্ড গঠিত হয়েছে। তো এই পাঁচটি জিনিস নিয়ে একটা জীব তৈরি হয়, এবং এই জীবের বাইরে আত্মা বলে আলাদা করে কিছু নেই। তাই মৃত্যুর পরে দেহ পঞ্চভূতে বিলীন হয়। এই পাঁচটাকে পাঁচটা ভূত বলা হয়। ভূত মানে ভূত প্রেতের ভূত না, মানে এলিমেন্ট বোঝায় ভূত অর্থে, পদার্থ।
এই 5টি পদার্থ নিয়ে মোটামুটি গঠিত হয়। তো তাদের মতবাদ কি বলছে যে মৃত্যুর পরে এই পঞ্চভূতে আত্মার উচ্ছেদ হয়। উচ্ছেদ মানে বিনাশ। এই কারণে বৌদ্ধ শাস্ত্রে তারা উচ্ছেদবাদী নামে পরিচিত। আমাদের নেটের মানে ইউজিসি নেট যে পালিতে এই প্রশ্নগুলো প্রচুর আসতো, কে উচ্ছেদবাদ, কার মতবাদ বা নিয়তিবাদ। উপরে একটা লেখা হলো না, সেটা হচ্ছে পূরণ কাশ্যপের হচ্ছে শাশ্বতবাদ নামে পরিচিত। এটা এখানে লিখে নোট করে নিতে পারো, এখানে মনে হয় মেনশন করা নেই। পূরণ কাশ্যপ কি না, পূরণ কাশ্যপ অপ্রিয়বাদী। শাশ্বতবাদ তাহলে মনে হয় সঞ্জয় কেলট্টি পুত্র হবে। আচ্ছা, এই হলো। আচ্ছা, তারা স্পষ্টতই স্বর্গ নরক বা পরলোক বা কর্মফল কোনোতেই বিশ্বাস ছিলেন না। এর হচ্ছে প্রকৃত কাত্তায়ন, এটা কাত্তায়ন হবে কথাটা। এখানে এই যে দেখো কাত্তায়ন আছে, এগুলো একটু ঠিক করে নেবে, মানে শব্দটা লিখে নাও, পিডিএফ যখন দেওয়া হবে সেখান থেকে তোমরা শুধরে নিতে পারো। আচ্ছা, প্রকুদ বলা হয় ইনি খুব রাগী ছিলেন বলে নাকি বলা হয় যে প্রকুদ। আর কাত্তায়ন আদারওয়াইজ মনে হয় পিঠে কুঁদ ছিল বলে প্রকুদ বলা, আমি এক্সাক্ট এটা বলতে পারছি না। আর কাত্তায়ন হচ্ছে তার গোত্র নাম। ইনি একজন শাস্তা, তো কাত্তায়ন নামেই তিনি এত বানানগুলো আছে, এটা আবার দেখতে হবে পুরোটা। তিনি ব্রাহ্মণ ছিলেন বলে অনুমান করা যায়। কথিত আছে তার পৃষ্ঠদেশে একটি কুব্জ ছিল। কুব্জ মানে হচ্ছে কুঁজ, যেটা ওই অনেকের পিঠ যে বাঁকা হয় না, অনেক মানে স্পাইনাল যে আছে, কর্ড আছে, সেটার হয়, মানে ডিসঅর্ডার বেঁকে টেকে যায়। তো তার মতে জগতের যাবতীয় পদার্থ শাশ্বত এবং অব্যয়। এই যে ইনি হচ্ছে শাশ্বতবাদী। শাশ্বত মানে হচ্ছে যে যেটার আদি নেই, মানে কবে তৈরি হয়েছে বা কে তৈরি হয়েছে এটা জানা যায় না। ওনার প্রাচীনকাল থেকে মানে অলরেডি এক্সিস্ট হয়ে আছে, কেউ কিছু তৈরি করেনি। অব্যয় মানে হচ্ছে যেটার কোনো ব্যয় নেই, যেটার কোনো বিনাশ নেই। এই কারণে পালি সাহিত্যে তাকে শাশ্বতবাদী বলা হয়। জীব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম প্লাস সুখ দুঃখ, এই সপ্তভূতের সমন্বয়ে গঠিত। এর আগে আমরা দেখছি যে অজিত কেশকম্বলী বলছেন 5টি, ইনি সুখ দুঃখকে অ্যাড করে সপ্তভূতের সমন্বয়ে জীব গঠিত বলে বলছেন। এগুলি সব শাশ্বত এবং অব্যয় হওয়ায় নতুন কিছু সৃষ্টিতেও অপারগ। অপারগ মানে হচ্ছে যেটা অনিচ্ছুক, এইগুলো যেমনটি আছে তেমনই থাকে, নতুন কিছু সৃষ্টিও করে না। এগুলো সমন্বয়ে শুধু একটা জীব তৈরি হয়। আর তার মতে হচ্ছে ঘাতক, শ্রোতা, উপদেষ্টা বলে কেউ নেই। ঘাতক মানে কি, যে হত্যাকারী, মার্ডারার। শ্রোতা মানে হচ্ছে যে শুনছে, উপদেষ্টা মানে যে উপদেশ দিচ্ছে। দ্যাট মিনস এখানে বলতে চাইছে যে একজনকে হত্যা করছে আর একজন উপদেশ শুনছে আর একজন উপদেশ দিচ্ছে, মানে ধর্মোপদেশের বক্তা বা শ্রোতা কেউই নেই। এই শুধু এই যে কৃতিয়প্তে যে এইগুলোই শুধু অবস্থান করছে। তো অবভিয়াসলি তিনি কর্মফলে বিশ্বাসী ছিলেন। এই গেল। এরপরে হচ্ছে চতুর্থ, পঞ্চম হচ্ছে সঞ্জয় বৈরট্টি পুত্র। তো পালি সাহিত্যে তিনি অজ্ঞান। হ্যাঁ বলো স্যার। একটু বলছি স্যার, অব্যয় মানে কি বললেন? অব্যয় মানে যার ব্যয় নেই। ব্যয় মানে আমরা কি বুঝি, এক্সপেন্স বলি তো। ব্যয় বলতে তো ক্ষয় বোঝায়, টাকাটা আছে সেটা হয়ে যাচ্ছে, লৌকিক অর্থ। ব্যয় শব্দের এমনি অর্থ হচ্ছে যেটার ক্ষয় হয়ে যাওয়া। টাকা ব্যয় হচ্ছে মানে টাকার ক্ষয় হচ্ছে। তো আর এখানে অর্থ হচ্ছে যে যেটা অক্ষয়, যেটার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই। তোমাদের বাংলা ভোকাবুলারির অবস্থা খুব খারাপ। এটা মানে মিনিমাম যারা গ্র্যাজুয়েশন করেছো, যে সাবজেক্টেই হোক, কিছু কোয়ালিটি থাকা উচিত। এবং বাংলা বা ইংরাজি মানে দুটো ভাষারই জ্ঞান প্রয়োজন আছে বলে বিসিএস এর মানে ABCD 4টে গ্রুপেরই যে অফিসার যারা হবে তাদের এই মিনিমাম বাংলা জ্ঞানের প্রয়োজন আছে। এই কারণে কম্পালসারি বাংলা ইংরাজি তোমাদের রাখা হয়েছে। চিঠি চাপাটি লিখতে হবে, বিভিন্ন জায়গায় হয়তো স্টেটমেন্ট দিতে হবে, কোথাও ওই রিপোর্টাররা যদি সাংবাদিকরা এসে যদি বলতে বলে তখন একটা স্ট্যান্ডার্ড ভাষায় বলতে হবে। এই কারণে ভাষা জ্ঞানের প্রয়োজন আছে।
যাই হোক, তো এগুলো চেষ্টা করবে রিকভার করার। গল্প ইত্যাদি পড়তে পারো, গল্প উপন্যাস যদি অবসর থাকে পড়তে পারো, নাহলে ইদানিংকালে একটি খুব ভালো সুযোগ আছে, সেটা হচ্ছে ইউটিউব থেকে গল্প উপন্যাস শুনতে পারো। ছোট গল্পের অনেক সিরিজ আছে, মানে ভালো ভালো যারা গল্পকার, মানে রবীন্দ্রনাথ ইত্যাদির গল্প এখন ইউটিউবে পাওয়া যায়। উপন্যাস টুপন্যাস হয়তো পাওয়া যায়, আমি ঠিক এক্সাক্ট বলতে পারছি না, এগুলো শোনা উচিত। আচ্ছা, সঞ্জয় বৈরাগীপুত্র প্রসঙ্গে পালি সাহিত্যে বলা হচ্ছে তিনি অজ্ঞানবাদী ছিলেন। অজ্ঞানবাদী বা অজ্ঞানবাদের একটা ইংরাজি আছে, জানো কি কেউ? অ্যাগনস্টিজম বলে একটি শব্দ আছে, আমি স্পেলিংটা এক্সাক্ট বলতে পারবো না, বা অ্যাগনস্টিক বলা হয় যারা অজ্ঞানবাদী। তো তো কেন বলা হতো? বলছে যে তাকে কোনো প্রশ্ন করলে তিনি স্পষ্ট উত্তর না দিয়ে দ্ব্যর্থক বাক্য প্রয়োগ করতেন। এই শব্দটা তোমাদের অজানা হতে পারে, দ্বি অর্থ থেকে দ্ব্যর্থ শব্দটা প্রয়োগ হয়। দুইটা অর্থ, একটা কথা ডবল মিনিং। দ্ব্যর্থক শব্দের সোজা বাংলা বা ইজিয়ার মিনিং হচ্ছে ডবল মিনিং এর এর, কিন্তু এটা কোনো খারাপ অর্থে নয়। কিরকম, যদি ওনাকে বলা হতো যে আপনি কি মানেন যে পরলোক আছে, তিনি বলছেন পরলোক আছে যে এমন সেটাও না, নেই যে এমন সেটাও নয়, আবার আমি যে বলছি আছে সেটাও আমি বলছি না, আমি যে বলছি নেই এটাও বলছি না, এইরকম একটা কথা বলতে। এবং ব্রহ্মজাল সূত্রে এই পরে তারপর যেটা বলছে যে ব্রহ্মজাল হচ্ছে সূত্রপিটক যে আছে, সূত্রপিটকের প্রথম সূত্র হচ্ছে ব্রহ্মজাল সূত্র, একদম সূত্রপিটকের ফার্স্টে আসে, তারপর সামান্য ফল সূত্র ইত্যাদি সব পরপর আছে, মানে এটা দিয়ে সূত্রপিটক শুরু হচ্ছে। তো সেখানে এই যে সঞ্জয় বৈরাগীপুত্র তার মতবাদকে অমরা বিক্ষেপ বলা হয়েছে। অমরা হচ্ছে ইল, জানো তো ইল, মানে ইল তো ইংরাজি শব্দ, বাংলায় তো আমাদের ওখানে কুঁচে বলে, সাপের মতন অনেকটা হয়, আশা করি সবাই দেখেছো। ওই মানে পাঁকেটাকে থাকে, যখন গ্রীষ্মের দিকে জল শুকিয়ে যায় তখন ওই মাছ ধরার সঙ্গে সঙ্গে এগুলোকেও ধরে, কুঁচে বলে তোমাদের লৌকিক, মানে স্থানীয় ভাষায় তো অন্য কিছু বলতে পারে, ইংরাজি হচ্ছে ইল। ওগুলো কিন্তু সব ধরা যায় না, মানে আমি নিজে নিরামিষাশী কিন্তু মাছ ধরা দেখেছি, তো ওই ধরতে গেলে খুব মাছ তবু হাত দিয়ে ধরা যায়, ওগুলো মানে পিছলে চলে যায়, শরীরের পিচ্ছিল হয়। এমনিতেও যে মাছগুলোর আঁশ থাকে না, ওই শিঙি মাগুর মাছগুলোর গায়েতে এরকম মানে চিটচিটে ইয়ে থাকে বলে হাত দিয়ে ধরা যায় না, তো ওই পালি নাম হচ্ছে অমরা, ওই মাছ। তো ওকে যেমন ধরতে গেলে পালিয়ে যায়, তো ইনিও মানে ওই অমরা বিক্ষেপের মতন, মানে ওই মাছে পালিয়ে যাওয়ার মতন। মাছ অ্যাকচুয়ালি না, ওগুলো ওই কোনো ইয়ে জাতীয় প্রাণী হবে, মানে সরীসৃপ জাতীয় প্রাণী। তো তার মতন তাকেও ধরা যেত না, যে তিনি আসলে কি বলতে চান সেটা বলা যায় না, তিনি এখন এক কথা পরে আরেক কথা এরকম বলতেন। যাই হোক, তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে সঞ্জয় বৈরাগীপুত্র, তার দুইজন শিষ্য ছিলেন, তারা বুদ্ধের শিষ্য হন পরবর্তীকালে, তাদের নাম হচ্ছে সারিপুত্র এবং মৌদগল্যায়ন। এরা দুজন কিন্তু বুদ্ধের প্রধান শিষ্য হন, দুইজন বুদ্ধের বলা হয় অগ্র শ্রাবক, মানে প্রধান শিষ্য সারিপুত্র এবং মৌদগল্যায়ন। এটা আমি সম্ভবত যখন আগের দিনে বুদ্ধ জীবনীর উপরে ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম। আচ্ছা, এরপরে বলা হয় যে সঞ্জয় রক্তবমনের ফলে মারা যান, মানে আচ্ছা লাস্ট বলা হচ্ছে নির্গন্ধ নাথপুত্র, মানে মহাবীর। তো ইনি হচ্ছেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর মহাবীর। তিনি বৈশাখীতে জন্মগ্রহণ করেন। কৈবল্য লাভের পর তিনি 35 বছর ধর্মপ্রচার করেছিলেন। ইন্দ্রবতী, গৌতম, সুদামা প্রভৃতি তার শিষ্য। বৌদ্ধ ধর্মের সাথে অনেক মতবাদের সাদৃশ্য দেখা যায় তার এতে। আর উভয় ধর্মেই ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে, কিন্তু কর্মফল কিংবা পরলোক স্বীকার করা হয়েছে। তবে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মূল পার্থক্য হচ্ছে জৈনরা
আত্মার অস্তিত্বে বিশ্বাসী, কিন্তু বৌদ্ধ ধর্মে সেটা অস্বীকার করা হয়। আচ্ছা, আর এখানে দু একটি কথা বলা হয়েছে। জৈন ধর্মে শ্বেতবাদ বা অনেকান্তবাদ প্রচলিত আছে। শ্বেতবাদ বা অনেকান্তবাদ হচ্ছে যে কোনো বিষয়কে 7খানা ক্যাটাগরিতে বলা হয়। এটা খুব সুন্দর, মানে এই যে থিওরি, এবং ওয়ান কাইন্ড অফ, আচ্ছা কীরকম এক্সাম্পল দিলে, যেমন যদি বলা হয় যে হ্যাঁ আত্মা আছে, আত্মা নেই, আত্মা থাকতেও পারে নাও পারে, এইরকমভাবে যে কোনো বিষয়কেই অনেকগুলো 7খানা পসিবিলিটি স্বীকার করা হয়। মানে ভ্যারিয়েশন, এটা হতেও পারে, এটা ভ্যালিড ইনভ্যালিড, এইরকম একটা লজিক্যাল একটা টার্ম। এবং এই যে মতবাদ, এর মধ্যে নিহিত আছে যে একখানা যে পারস্পরিক ধর্মমতের সহিষ্ণুতার প্রতি, যে আমি যেটা বলছি এটাই যে ঠিক এমন না, এর উল্টোটাও পসিবল হতে পারে। ওয়ান কাইন্ড অফ শ্রীরামকৃষ্ণের যে যত মত তত পথ, তার একখানা বিষয় এখানে আছে যে এইটাই সত্যি, বাকি সব ভুল, এটা ঠিক না। মানে অন্যান্য বিষয়গুলো পসিবল হতে পারে। অ্যাকচুয়ালি পৃথিবীতে অনেক কিছুই হয়, মানে যেমন সায়েন্সের ক্ষেত্রেও দেখা যায় যে প্রথমে একরকম বলা হলো, পরে গবেষণার পরে আরও নতুন নতুন তথ্য উঠে আসে এইরকম, যে এইটাই সত্যি, এটাই চরম ঠিকানা। এইটাই হচ্ছে শ্বেতবাদ বা অনেকান্তবাদের মূল বিষয়। অনেকান্ত মানে হচ্ছে অনেক অন্ত আছে, ডিফারেন্ট এন্ডস আছে, শুধু একটাই কথা এরকম নয়। এই মতবাদে তো বস্তুর প্রকৃত স্বরূপ বিবিধ দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা হয়। হলো মানে এইটা যে এটাই সত্যি এটা না, আরো অন্যান্যগুলো পসিবিলিটি থাকতে পারে। আচ্ছা, জৈন ধর্মের কৃচ্ছ সাধনের প্রবণতা বৌদ্ধদের থেকে বেশি। আর ভগবান মহাবীর পাবাতে দেহত্যাগ করেন। পাওয়া অর্থাৎ যে ওই পাওয়াপুরি আছে না, যেটা বুদ্ধগয়া ইত্যাদি এতে ট্যুরে গেলে পাওয়াপুরিও দেখায়। ওখানে বর্তমানে জলের মানে একটা ঝিলের মধ্যে পাথরের, মানে মার্বেল পাথরের খুব সুন্দর মন্দির আছে পাওয়াপুর। আচ্ছা, এছাড়া পালি সাহিত্যে অহেতুবাদী, ঈশ্বর কারণবাদী, পূর্বকৃতবাদী, ক্ষাত্রবিদ্যাবাদী, কালবাদী ইত্যাদি মতবাদের উল্লেখ আছে। অহেতুবাদী মানে হচ্ছে হেতু অর্থে কোনো কজ নেই, মানে এমনি জগৎ উৎপন্ন হয়েছে এরকম বলা হয়। ঈশ্বর কারণবাদী মানে ঈশ্বরের কারণে জগৎ, ঈশ্বর সৃষ্টি করেছেন, এরকম মতবাদ আছে। পূর্বকৃতবাদী হচ্ছে মোস্ট প্রবাবলি যে পূর্বজন্মে যে যেমন কর্ম করেছে সেই অনুযায়ী এই জন্ম লাভ হয়, এরকম একটা মতবাদ। ক্ষাত্রবিদ্যাটা এক্সাক্ট আমি বলতে পারছি না, মনে পড়ছে না। কালবাদীটাও মনে হয়, আমার মনে পড়ছে না জিনিসটা কি। তো এরকম কিছু মতবাদের কথা বলা হয়েছে। এছাড়াও দীর্ঘনিকায়ে ব্রহ্মজাল সূত্রে এখানে এটা পালি টার্ম দেওয়া হয়েছে, 62 প্রকার মানে 62 মতবাদের উল্লেখ করা হয়েছে, এবং যেগুলিকে মিথ্যা দৃষ্টি বলা হয়েছে। এই শব্দটা তোমরা অনেক জায়গায় পাবে। দৃষ্টি মানে হচ্ছে চক্ষু, চর্মচক্ষুর দৃষ্টি না, এটা হচ্ছে ভীষণ। তো ভিউ বা ভিশন যদি বলা হয়, মানে দৃষ্টিভঙ্গি, যে যে কোনো বিষয় সম্পর্কে যে মতবাদ, সেটা 62 প্রকার বলা হয়েছে। এবং বৌদ্ধ সাহিত্যে বলা হচ্ছে যে না, এগুলো সব ভুল, একমাত্র বৌদ্ধ মতই ঠিক। তো এইটা মোটামুটি হচ্ছে রিলিজিয়াস কন্ডিশন, মানে বুদ্ধের সময়েতে কোন কোন ধর্মমত প্রচলিত ছিল এবং তাদের ধর্মগুরু যারা, তাদের সম্পর্কে সংক্ষেপে একটি বলা হলো। এই গেল একটি নোট। আচ্ছা, এরপরে আরও দুটি আমি আজকে দেখিয়ে দেব, তবে তোমাদের এখান থেকে অন্তত একটা করো, আর বাকিগুলো পরবর্তীতে তৈরি করতে পারো। আচ্ছা, এটা হলো। এরপরে হচ্ছে যেটা সোশ্যাল ইকোনমিক কন্ডিশন আছে। আচ্ছা, এটা সংক্ষেপে বলে দিচ্ছি, এটা বেশি এসে মনে হয় 14 সালে এসেছে। আচ্ছা, প্রশ্ন কিরকম দিচ্ছে, রাইট এ নোট অন দ্য সোশ্যাল কন্ডিশন প্রিভিলেন্ট ইন নর্দার্ন ইন্ডিয়া at the time of rise of Buddhism. হলো, review the social grades prevalent in northern India during the 6th century BC, বুদ্ধের সমকালে। আর describe the social condition of India at the time of rise of Buddhism. হলো, তো এই সোশিও ইকোনমিক কন্ডিশন এগুলো জানতে চাইছে। তো এইখানটা, এটা নোটটা তোমাদের মোটামুটি বিষয়বস্তুগুলো জানা, ইতিহাসে পড়েছো, আমি একদম এটা চেষ্টা করছি একটু টাচ করে চলে যাওয়ার চেষ্টা।
আচ্ছা, তো বৌদ্ধ ধর্মের প্রাক্কালে ষষ্ঠ শতকে সেখানে সম্পর্কে বলা হচ্ছে। তো এখানে যেটা যে ওই সময় সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি, মানে কি কি সোর্স আছে সেটা একটু উল্লেখ করা আছে। জৈন ধর্মগ্রন্থ আছে, গ্রিক ঐতিহাসিকদের বিবরণী, মানে ওই মেগাস্থিনিস প্রমুখদের বৈদিক সাহিত্য, রামায়ণ, মহাভারত ইত্যাদি থেকে তথ্য পাওয়া যায়। খনন কার্যের ফলে বেশ কিছু নগরীর ধ্বংসাবশেষ, মুদ্রা প্রভৃতি থেকেও কিছু সাক্ষ্য প্রমাণ মেলে। আর আর এখানে ওই বর্ণাশ্রম চতুরাশ্রমের কথা বলা হয়েছে। আর এখান থেকে মোটামুটি জাস্ট ইন্ট্রোডাকশন। এরপরে এখানে মূলত যে বর্ণাশ্রমের বিষয়টা বলা হয়েছে, বর্ণাশ্রম কি এগুলো তোমরা মোটামুটি জানো। ওই যে প্রথম দিকে গুণ এবং কর্মের ভিত্তিতে 4টি শ্রেণী করা হয়েছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং তাদের যে কর্ম ইত্যাদি ছিল, ব্রাহ্মণরা মানে যাগযজ্ঞ ইত্যাদি করতো এবং দার্শনিক চিন্তা ভাবনা, গ্রন্থ প্রণয়ন ইত্যাদি কাজ করতো। মানে সে অর্থে স্পিরিচুয়ালিটি এবং ইন্টেলেকচুয়াল কাজগুলো তাদের এতে থাকতো। ক্ষত্রিয়রা হচ্ছে শাসন কার্যের উদ্যোগ বিগ্রহ করতো, মানে ডিফেন্স বা মানে শাসন কার্যের দিকটা তাদের কাজ ছিল। বৈশ্যরা হচ্ছে যারা কৃষি পশুপালন করতো। আর শূদ্র অর্থে যারা পূর্ববর্তী যারা আছে তাদের সেবা করতো, মানে লোয়ার এই হিসেবে। আচ্ছা, এই গেল চতুরাশ্রম হচ্ছে জীবনে যে 4টি আছে, স্টেজের কর্তব্য কর্ম হিসেবে বলা হয়েছে, যে যেটাই একটু আগে বললাম, এখানে বলার আর কিছু নেই। আর এখানে দু একটা এক্সট্রা কথা বলা হয়েছে, যে যেমন বুদ্ধের সময়তে ব্রাহ্মণদের পাশাপাশি ক্ষত্রিয়দের প্রাধান্য বাড়তে থাকে, লোহার ব্যবহার উন্নত হয়, যন্ত্রপাতি, কৃষি পদ্ধতি উন্নতির ফলে বৈশ্যদের উন্নতি সাধন হয়। এবং বুদ্ধের সময় দেখা যায় যে বেশ কিছু ধনী বণিক শ্রেণী দেখা যায় যাদেরকে শ্রেষ্ঠী বলে উল্লেখ করা হতো, এবং ধনী যারা গৃহস্থ হতেন তাদের গৃহপতি বলা হতো। আর কিছু ধনী ব্রাহ্মণও পাওয়া যায় যাদের মহাশাল বলা হতো। তো এদের মধ্যে বৈশ্যদের প্রাধান্য আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বুদ্ধের সময় দেখা যায় যে রাজগৃহতে মেন্ডক, জ্যোতীয়, কাকবলীয় ইত্যাদি 5 জন বণিক ছিলেন, যাদের পরিচালনা করা রাজা বিম্বিসারের পক্ষে অসম্ভব ছিল বলে ধর্মপদ তত্ত্বকথায় বলা হয়েছে। তোমাদের সেকেন্ড পেপারে ম্যারেজ অফ বিশাখা বলে একটা পাঠ্যাংশ আছে। বিশাখা হচ্ছেন বুদ্ধের একজন শিষ্যা, তো তার বিবাহের সম্পর্কিত কিছু উপাখ্যান ওখানে আছে। তো আচ্ছা, তো সেখানে এক যে উল্লেখ আছে, তোমাদের অনেক সময় প্রশ্নও থাকে যে মহাকুলানি অমহিহি চালেতুম অশক্য, এরকম একটা লাইন থাকে। তো গল্প হচ্ছে যে প্রসেনজিৎ, কোশল রাজ্যের প্রসেনজিৎ, তার রাজ্যে কোনো বিশাল বড় বণিক ছিল না। বেসিক্যালি ইদানিংকালের মানে এই আম্বানি টাম্বানির মতন, মানে যারা ইনভেস্টার। তো বেসিক্যালি মানে বড় থাকলে কি হয়, একখানা বড় শিল্প বা ইন্ডাস্ট্রি এগুলোর ইনভেস্টমেন্ট বা এতে সুবিধা হয়। ছোট ছোট মানে ক্ষুদ্র শিল্প নিয়ে কখনো বড় কাজ করা খুব মুশকিল হয়। তো একটা ইনভেস্টরের প্রয়োজন আছে। তো প্রসেনজিতের রাজ্যে, কোশলের রাজা ছিলেন, কোশল রাজ প্রসেনজিতের রাজ্যে এরকম কোনো বড় বণিক ছিল না, কিন্তু রাজগৃহে 5 জন বড় বড় বণিক ছিলেন। তো তাদের ওই পঞ্চমহাশ্রেষ্ঠী বলা হতো। তো সেই জন্য গিয়ে কি বলেন, মানে প্রসেনজিৎ বিম্বিসারকে করেন। বিম্বিসার সে সময় রাজগৃহের মানে মগধ রাজ্যের রাজা ছিলেন, মগধের জনপদ, ষোড়শ জনপদের একটি। উনি তখন বলেন যে আমার একটি কোনো একটা এরকম বড় বণিককে আমার রাজ্যে আপনি পাঠান। আর এরা দুজন ছিল ছিল মানে কি বলে, বিম্বিসার হচ্ছেন প্রসেনজিতের শালা, মানে প্রসেনজিতের বোন কোশল কুমারীর সঙ্গে বিম্বিসারের বিয়ে হয়েছিল। তো সেই রিলেশনে ইনি হচ্ছেন এনার শালা। তো ওনাকে রিকোয়েস্ট করেন যে এই শালা তো না, জামাই হবে। তো রিকোয়েস্ট করেন যে আপনার রাজ্য থেকে একজন একে পাঠাতে। তো তখন ওই বিম্বিসার বলছেন যে মহাকুলানি অমহিহি চালেতুম নশাং, মানে
এই যে এরা যে এত বড় বণিক যে এদেরকে আমার সামর্থ্য নেই যে এদেরকে বলা যে আপনি চলে যান ওখানে। তো ইদানিংকালেও ভারতবর্ষে যদি এতে বলা হয় যে কোনো রাজনৈতিক দলেরই সামর্থ্য নেই যে আম্বানি বা এরকম কোনো বড় শিল্পপতিকে বলার যে ঠিক আছে আপনি যান গিয়ে অমুক জায়গাতে একটা কারখানা খুলুন বা আপনি অমুক দেশে চলে যান, এইরকম। তো বুদ্ধের সময় থেকে মোটামুটি এই যে বণিকদের প্রাধান্য সেটা শুরু হয়। তার আগে মানে ক্ষত্রিয়দের একটা বড় প্রাধান্য ছিল, কিন্তু বাস্তবিক যায় যে আজ পর্যন্ত শুধু ভারতবর্ষ নয় অন্যান্য দেশেও কিন্তু মানে এই যে বড় বড় যে বণিক যারা আছেন তারা কিন্তু পলিটিক্যাল সমস্ত কিছু একে নিয়ন্ত্রণ করে। ইভেন এটা শুধু ভারত না, আমেরিকার মতো দেশেও মানে ওই সামনে হয়তো কেউ একজন প্রধানমন্ত্রী হলো বা রাষ্ট্রপতি হলো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই পুতুল নাচের মতনই বড় বড় শিল্পপতি ইলন মাস্ক ইত্যাদি প্রমুখ তারাই চালনা করে। যাই হোক, তো এই কথাটি এখানে উল্লেখ আছে, মানে বলা যায় যে জগতের ইয়েতে মানে বিশ্ব ইতিহাসে একটা প্রাচীন নিদর্শন এই বিষয়টি। তো এখানে হলো এরপরে শূদ্রদের প্রসঙ্গে বলা হয়েছে যে শূদ্রদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। মানে এত কেন বানান ভুল, আত্যন্ত হয়ে গেছে, এটা অত্যন্ত হবে। আচ্ছা, তো এখানে এই বিষয়গুলো মোটামুটি তোমরা দেখেছো, তাও কয়েকটা ইউনিক জিনিসগুলো বলার। একটা জিনিস আমি বলবো যে লেখার মানে এইখানে যে 30 নম্বরের যে লেখাগুলো হচ্ছে এই জায়গা থেকে মানে একটা লেখা তখনই ভালো নাম্বার পাওয়া যাবে যখন সেই লেখার মধ্যে কিছু নতুনত্ব থাকবে বা একটা চোখে লাগার মতন বিষয় থাকবে। আদারওয়াইজ কমন ইনফরমেশনগুলো সবাই যদি লিখে দেয় তাহলে আর যে খাতা দেখছে তার সেই নোটের প্রতি মানে খাতার প্রতি কি অ্যাটেনশনটা কিভাবে ক্রিয়েট হবে। তো লেখার মধ্যে ইনফরমেশনগুলো রাখতে হবে। এটা অপশনাল পেপারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সে পালি বলো, হিস্ট্রি বলো, অ্যানথ্রোপোলজি বলো, আর কম্পালসারি বাংলা ইংরাজিও যখন লিখছো সেখানেও কিন্তু ওই ইনফরমেশন এমন দিতে হবে যাতে সেটা চোখে লাগে। তো কীরকম একটা উল্লেখ করি তোমাদেরই মধ্যে যেমন এই অমৃতারই খাতা দেখছিলাম, কি সেটা একটা লিখেছিল, হ্যাঁ সংযুক্ত নিকায়, সংযুক্ত নিকায়ের নোটটা লিখেছিল। তো ওখানে লিখেছে যে যক্ষ সংযুক্তে যক্ষদের কথা বলা হয়েছে। এখন যক্ষ সংযুক্ত মানে একটা চ্যাপ্টার সংযুক্ত নিকায়ের, এটা তো নামটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা যক্ষদের বিষয়ই হবে, তাই না? এই কথাটির মধ্যে কোনো নতুন ইনফরমেশন নেই এখানে, তবু এটাকে লেখা যেত যে যক্ষ সংযুক্ত যক্ষদের সঙ্গে বুদ্ধের সাক্ষাৎ এবং কথোপকথন উল্লেখ আছে, বা স্পেসিফিক যদি কিছু আরব নামে যক্ষ বা সুচিলোম, হেমবত এরকম কিছু কিছু যক্ষদের নাম আছে। তো তাদের সঙ্গে বুদ্ধের যে ইন্টারাকশন সেগুলোর বা একটা ইভেন্ট উল্লেখ আছে, বা সংবাদ যেটা মানে কথোপকথন উল্লেখ আছে, এইটা বললে তবু একটা কিছু ইনফরমেশন হতো। কিন্তু যক্ষ সংযুক্তে যক্ষদের কথা উল্লেখ আছে বললে কি হয় যে এটা কোনো ইনফরমেশনই না। তো এই রকম লেখা লিখলে কিন্তু অ্যাভারেজ নাম্বার পাবে, সেখানে কিছু একটা চমক রাখতে হবে। আমাদের একজন টিচার বলেছিলেন যে লেখার মধ্যে স্পার্ক রাখতে হবে। স্পার্ক মানে যে স্ফুলিঙ্গ, যেটা যেটা দেখে আরে বাস একটা দারুণ জিনিস লিখে যেত ইনফরমেশন, এইরকম। তো কমন জিনিস যেগুলো সবাই জানে সেইগুলো লিখে খাতা ভর্তি করে লাভ নেই। তো সেই জায়গায় এরকম ইনফরমেশন দিতে হবে। যেমন এইখানে একটা কথা বলা হলো যে বণিকদের প্রাধান্য বাড়ছে। আচ্ছা, এই হলো এখানে একটি বিষয় বলা হচ্ছে যে দাস এবং কর্মকরদের কথা বলা হয়েছে, মানে পার্মানেন্ট কৃতদাস এবং মজদুর, মানে যারা দিন মজুর বলা হয়, এলো টাকা পয়সা নিল কাজ করে চলে গেল, এই অর্থে কর্মকর শব্দটা বলা হতো। দাস মানে হচ্ছে পার্মানেন্ট যারা কৃতদাস অর্থে এই, এবং দাসদের মুক্তির ঘটনাও ছিল, মানে তারা নিজেদের কিছু মূল্যের বিনিময়ে তারা ওই দাসত্ব থেকে মুক্তি পেতেন, এবং মুক্ত দাসদের ভূজিষ্য বলা হতো, এটা একটা টার্ম দেওয়া হয়েছে। তো আমি বোধ হয় তোমাদের এই জায়গায় ক্লাস নিতে গিয়ে বলেছিলাম যে একটা নোটের গুণমান বৃদ্ধি পাবে তিনটে জিনিসে। একটা হচ্ছে কোটেশন দিয়ে, যদি কোনো পালি কোটেশন দিতে পারো। সেকেন্ড হচ্ছে কিছু প্রপার নাউনের যদি ইউজ করো, এখানে যেমন ধরো দাস কর্মকর শব্দটা উল্লেখ হচ্ছে, ভূজিষ্য শব্দটা উল্লেখ হচ্ছে, এইখানে
প্রপার নাউন হিসেবে আমরা দেখছি মেন্ডক, জাতি, জ্যোতীয়, কাকবলীয়, শ্রেষ্ঠী, গৃহপতি, মহাশাল, এই টার্মগুলো আসছে না, এই টার্মগুলো যখন থাকবে তখন অবভিয়াসলি লেখার মান বৃদ্ধি পাবে। মানে যিনি খাতা দেখবেন তার এই হবে যে আচ্ছা এই জিনিসগুলো সে মানে খুঁজে বের করেছে বা জিনিসগুলোকে তৈরি করে লিখেছে হলো। আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, নাম্বারগুলো দিতে হবে। ধরো বিনয় পিটকের লেখা লিখতে গিয়ে তুমি বললে যে হ্যাঁ 227খানা শিক্ষাপদ আছে, তার মধ্যে 4খানা হচ্ছে পারাজিকা, 13টা হচ্ছে সংখ্যা বিশেষ, 2টো হচ্ছে অনিয়ত, 30টা হচ্ছে নিঃসর্গীয় পাচিত্রীয়, এইরকম। আর একজন যে অ্যাভারেজভাবে উল্লেখ করে হ্যাঁ পারাজিকা আছে, পাচিত্রীয় আছে, সংখ্যা বিশেষ আছে, আর একজন নাম্বারগুলো লিখলো, তো এটা অবভিয়াসলি যে লিখেছে তার চোখে মানে তার খাতাটার দৃষ্টি আকর্ষণ বেশি বাড়বে। আচ্ছা, এই হলো। এছাড়া আর কিছু বলা, যেমন চণ্ডালরা শব্দদাহ করতো, কুকুররা শিকার করতো, ইত্যাদি, এইগুলো এরকম আছে, এগুলো দেখে নেই। নিষাদ, বেন ইত্যাদি আছে। নিষাদ অর্থে যারা শিকার করতো, বেন মানে হচ্ছে মোস্ট প্রবাবলি যারা ওই ইয়ে করতো, মানে বেতের কাজ করতো, বেতের ঝুড়ি টুড়ি এসব করতো। রথকার মানে রথ বানাতো। নলকার মানে হচ্ছে যারা নল বানাতো না, নলকার আই থিঙ্ক এই নল খাগড়া বা বেতের জিনিস বানাতো তাদেরও মনে হয় নলকারই বলা হতো। আর আদারওয়াইজ মাদুর ফাদুর বানাতো যারা এরকম। বেনকারটা আমি মনে পড়ছে না। বর্ধকি মানে হচ্ছে যারা বিল্ডার, ঘর বানাতো। তক্ষক মানে হচ্ছে যারা ছুতরের কাজ করতো। কুম্ভকার তো বোঝাই যাচ্ছে, কুমোর ইত্যাদি, এগুলোকে নিম্নবৃত্তি হিসেবে বলা হতো। আচ্ছা, এরপর হচ্ছে অর্থনৈতিক অবস্থার সম্পর্কে 2-4 কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, নগরায়নের ব্যাপারটা বলা হয়েছে, যে ব্যবসা বাণিজ্য ইত্যাদি এবং উদ্বৃত্ত লগ্নির ফলে বিভিন্ন স্থানে নগরী গড়ে উঠতে শুরু করেছিল। এরকম কিছু সমৃদ্ধ নগরী ছিল সে সময়: বারাণসী, সাকেত, শ্রাবস্তী, রাজগৃহ, উজ্জয়িনী, বৈশালী প্রভৃতি। বারাণসী তো জানো, কাশী যেটা বর্তমান। সাকেত হচ্ছে অযোধ্যা। শ্রাবস্তী হচ্ছে উত্তরপ্রদেশের একটা জেলা আছে। রাজগৃহ হচ্ছে বর্তমান রাজগীর। উজ্জয়িনী তো জানো, উজ্জয়িনী যে মধ্যপ্রদেশে পড়েছে, এখন ওই মহাকালের মন্দির আছে। বৈশালী হচ্ছে নর্থ বিহার, যেটা মুজাফফরপুর পড়ছে বর্তমানে, গঙ্গার উত্তরের দিকটা, এই জায়গাগুলো। এই হলো, এইটা মোটামুটি সোশ্যাল ইকোনমিক কিছুটা হলো। আর এখানে 2-একটা রিমার্কসের মতন দেয়া হয়েছে যে বুদ্ধের এতে মানে বৌদ্ধ ধর্ম সঙ্গে ব্রাহ্মণদের পাশাপাশি অন্যান্য বর্ণের মানুষদেরও উচ্চস্থান দেয়া হয়। যেমন ক্ষৌরকারের পুত্র, ক্ষৌরকার মানে হচ্ছে যা মানে নাপিত, উপালি, এবং চণ্ডাল পুত্র সোপাক বৌদ্ধ সঙ্গে বিশিষ্ট স্থান অধিকার করে। আর সেই সময় ব্রাহ্মণ ধর্মের ইত্যাদি, এখানে সেরকম আর কিছু এক্সট্রা ইনফরমেশন নেই, এগুলো মোটামুটি পড়লে বুঝতে পারবে। আচ্ছা, এখান থেকে এই নোটটি হলো। আর একটি যেটা বললাম যে পলিটিক্যাল কন্ডিশন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা লাস্ট 13 সালে এসেছে, তারপরে মনে হয় আর আসেনি, আমি বলতে পারছি না 20 পরে 21-এ বা 22-এ এসেছে কিনা। তো এইটা খুব চান্স আছে। আপাতত 2023-এর এক্সাম হয়নি, 23-এ যদি না আসে তাহলে বলা যায় যে ভয়ানক সম্ভাবনা আছে এটা আসার। বহুকাল 13 সালের পর থেকে আসেনি, এটা খুব কমন প্রশ্ন। আচ্ছা, পলিটিক্যাল কন্ডিশনের এটা খুব ইন্টারেস্টিং। এই জিনিসগুলো মোটামুটি তোমরা পড়েছো আগে। আচ্ছা, প্রথমত এই টপিকটার ওপরে আমরা কোথা থেকে কোন কোন জায়গা থেকে জানতে পারি সেটা উল্লেখ করা হয়েছে। যেমন পালি সাহিত্যের কিছু গ্রন্থ, অঙ্গুত্তর নিকায়, দীর্ঘ নিকায়, জৈন গ্রন্থ, ভগবতী সূত্র ইত্যাদিতে উল্লেখ করা হয়েছে যে গৌতম বুদ্ধের আবির্ভাবকালে ভারতবর্ষে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। ঐক্য অর্থে যে যেমন অশোকের সময়ে গোটা ভারতবর্ষ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সমুদ্রগুপ্ত দ্বিতীয়, চন্দ্রগুপ্তের সময় তো এরকম গোটা ভারতবর্ষ একটা এতে ছিল। এবং পরবর্তীকালে দেখা যায় পরে একমাত্র মুঘল আমলে ঔরঙ্গজেবের সময় গোটা ভারত প্রায় একটা শাসনের অধীনে আসে। ব্রিটিশ আমলেও কিন্তু গোটা ভারত ছিল না, এই ছোটোখাটো অঙ্গরাজ্য এরকম হয়েছিল। তো একটা গোটা যখন অখণ্ড রাষ্ট্র হয় তখন কি হয় যে কোনো জায়গায় যদি একটু কমতি যায় সেটা অন্যান্য জায়গা থেকে পূরণ হয়ে যায়।
যেমন মানে ধরো পশ্চিমবঙ্গের অবস্থা একটু খারাপ চলছে এখন। পশ্চিমবঙ্গ যদি একটা ইন্ডিভিজুয়াল দেশ হতো তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হতো। যেহেতু এটা গোটা রাষ্ট্রের আমরা অন্তর্ভুক্ত, এই অভাবের জায়গাটা অন্য জায়গা থেকে অনেকটা পূরণ হয়ে যায়। তো এই জায়গা থেকে একটা বৃহৎ রাষ্ট্রের অনেক সুবিধা আছে, বৃহৎ রাষ্ট্র তৈরি হলো। কিন্তু সে সময়ে এরকম কিছু ছিল না ভারতবর্ষে, বুদ্ধের সময় মানে 6th সেঞ্চুরি BC। তার জায়গায় কি ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জনপদ ছিল, যেটা আমরা ষোড়শ মহাজনপদ নামে জানছি। তো এখানে সেই প্রসঙ্গই বলা হয়েছে, একদম ষোড়শ জনপদ যেটা আছে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। এইখান থেকে তোমরা মোটামুটি হিস্ট্রিতে পড়েছো ষোড়শ মহাজনপদের কথা। তো সেগুলোর নামগুলো উল্লেখ করা আছে, যেমন অঙ্গ হচ্ছে বর্তমান বিহারের ভাগলপুরের মুঙ্গের এবং পূর্ণিয়া জেলার দক্ষিণাংশ। মানে এই যে গঙ্গা আসছে এখানে সে ডিভাইড হয়ে ধুলিয়ান, যে মানে বিহারের তো মোটামুটি এরকম বিহার পড়ছে এই জায়গাটা, এখানে ধরো এই যে পশ্চিমবঙ্গ পড়ছে এরকম এইরকম, এইখান থেকে আসছে আর এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে অঙ্গ, আর এই জায়গাটা হচ্ছে মগধ, পাটনা, গয়া, পাটনা, এই জায়গাটা ইয়ে। এবং অঙ্গর রাজধানী হচ্ছে চম্পা। চম্পা হচ্ছে বর্তমান ভাগলপুরকে বলা হয় এইরকম। আর এই জায়গাটা যেটা ছোটনাগপুর মালভূমি, এই জায়গাটাকে সেকালে বলা হতো কজঙ্গল এইরকম। আর গঙ্গার যেটা উত্তর তীর হচ্ছে ব্রিজি। এটা একটা ম্যাপ আছে, আমি তোমাদের একটা দিয়ে দেবো, মানে PDF দিয়ে দেবো, সেখান থেকে একখানা আইডিয়া করতে পারো। মানে এইগুলো আমি যে প্রথমেই বললাম আজকে, যে একটু যদি মাথা কাটিয়ে পড়াশোনা করো তাহলে যে জিনিসটা পড়বে সেটা বহুকাল মনে থাকবে। আমি এই জিনিসগুলো কিন্তু গ্র্যাজুয়েশনে পড়েছি 2015-16 সালে। যাই হোক, যদিও তারপর টিউশন পড়ানোর সুবাদে মানে জিনিসগুলো রিভাইজ হতে থাকে, তাহলেও কিন্তু মানে আমার পড়ানো দেখে অন্তত কিছুটা করতে পারছো যে মানে হিস্ট্রি যেটা অ্যাকচুয়ালি আমি পড়েছি মাধ্যমিকের সময়, তারও বহু জিনিস কিন্তু আমার মনে আছে। তার কারণ হচ্ছে জিনিসগুলো ভালোভাবে মাথায় বসানো হয়েছে, সেই জন্য বেসিক জিনিসগুলো এখন আমার ভালো রকম মনে আছে, ইতিহাস বা ভূগোল ইত্যাদি এবং অন্যান্য মাধ্যমিকের সময় সাবজেক্টগুলো। তো ম্যাপটা পারলে দেখতে পারো, তাতে একটা আইডিয়া করতে সুবিধা হবে। এবং যেহেতু এই জায়গাটা এই বর্তমান অবস্থান কোথায় সেটা লিখতে হচ্ছে, যার জন্য র্যান্ডামলি মুখস্থ না করে এই অবস্থানগুলো যদি মাথায় রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি একটুখানি করি, এই ক্লাসটা আমি একটু 1.5 ঘন্টার মতো নিতে হবে, নাহলে এটা শেষ হবে না। আমি খুঁজে দেখছি, যদি পাওয়া যায় ম্যাপটা তাহলে ওটা একটু দেখাবো। আছে তো মনে হয়, দেখি।
আচ্ছা, একটা ছবি হয়েছে কিন্তু ছবিটা দেখানো যাচ্ছে না, কি সমস্যা। আচ্ছা দাঁড়াও, স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করলে মনে হয় হবে। আচ্ছা, এটা লাস্টে দেখাবো ছবিটা, ঠিক আছে। একটু দাঁড়ায় এই করে এটা দেখাতে পারলে খুব ভালোভাবে বোঝানো যায়, সরছেও না। আচ্ছা, আমি এটা একটুখানি চেঞ্জ করছি স্ক্রিন শেয়ারে। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা দেখো নতুন শেয়ার হচ্ছে। আচ্ছা, এখানে আচ্ছা, এবার আশা করি ঠিক হবে, মোটামুটি দেখা যাচ্ছে। এইটা একটা খুব সুন্দর ম্যাপ আছে, এইটার সঙ্গে রিলেট করে পড়লে মোটামুটি সুবিধা হবে। আচ্ছা, নোটটা এবং যে ছবি শেয়ার হচ্ছে এটা পুরোটা দেখতে পাচ্ছ? হ্যালো?
স্যার ওই ষোড়শ মহাজনপদের ছবিটা স্যার একটু বড় বোঝা যাচ্ছে না, স্যার। আচ্ছা, এটা বড় করলে দেখানো মুশকিল হবে। এটা আমি ঠিক মেনটেন করতে পারছি না, এটা একটু সরিয়ে দিলে। তবু মোটামুটি সুবিধা হয়েছে আশা করি। আচ্ছা, এইটা আশা করি ভারতের ম্যাপ, বুঝতে পারছো, এটার উপর কিছু লেখা যাবে না। এইখান দিয়ে ধরো এই যে গঙ্গা আসছে, এখান দিয়ে এই জায়গা থেকে এসে এখানে মিশছে। তো অঙ্গ যেটা হচ্ছে, এটা হচ্ছে এই মোটামুটি এই ইয়ে যেটা আছে, মানে ওই বিহারের যে ভাগলপুর, মুঙ্গের, পূর্ণিয়া, এই জায়গাটা হচ্ছে অঙ্গ। মগধ হচ্ছে বিহারের যেটা দক্ষিণের অংশ, মানে বর্তমান পাটনা, গয়া জেলা, এই জায়গাটা। কাশী হচ্ছে বেনারস, বোঝাই যাচ্ছে। এই মগধের মোটামুটি পাশাপাশি হচ্ছে কাশী, বিহার আর ইউপির প্রায় সংযোগস্থলে। আর কৌশল হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং তার সংলগ্ন এলাকা। কৌশল এই জায়গাটা, এই জায়গাতে বর্তমানে শ্রাবস্তী একটা জেলা আছে, এবং এর যে ফৈজাবাদ, অযোধ্যা যে জেলা আছে ইউপির, সেই জায়গাটা হচ্ছে কৌশল। এবারে ব্রিজি হচ্ছে উত্তর বিহারের মুজফ্ফরপুর জেলা ও তৎ পার্শ্ববর্তী স্থান সকল। এই যে গঙ্গা, এখান দিয়ে এটা ধরো গঙ্গার এই গেলে নর্দার্ন পার্টটা হচ্ছে ব্রিজি, আর তারই একটুখানি অংশ হচ্ছে মল্ল, মানে বিহারের নর্থ বিহার, আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট বিহার, এই জায়গাটা হচ্ছে মল্ল। মল্ল হচ্ছে গণ্ডক নদীর তীরবর্তী ও গোরক্ষপুর জেলার পূর্ব দিকের স্থানগুলি। গোরক্ষপুর হচ্ছে এই জায়গাতে ইউপির মধ্যে পড়ে গোরক্ষপুর, মানে গোরক্ষপুরের ইস্টার্ন পার্ট আর কিছুটা বিহারের কিছুটা অংশ নিয়ে হচ্ছে মল্ল। চেদি হচ্ছে যেটা বর্তমান বুন্দেলখণ্ড, এই যে দেখো চেদি, এই জায়গাতে বুন্দেলখণ্ড, মনে হয় এমপি পড়ছে, মধ্যপ্রদেশ সের অংশ। মধ্যপ্রদেশ আর ওই ইউপির এই জায়গাটা সীমানাস্থল, মানে যে জায়গাটা তোমাদের বুন্দেলখণ্ডের জায়গাতে ওই সেই ডাকাত ফাকাত প্রসিদ্ধ ছিল না, ওই জায়গাগুলোতে চম্বলের দস্যুবস্যু যে ওই জায়গাগুলো। আচ্ছা, চেদি বৎস হচ্ছে গঙ্গা নদীর দক্ষিণ দিকে উত্তরপ্রদেশের নিকটবর্তী স্থান। বৎস হচ্ছে এখনকার ইয়ে যেটা এলাহাবাদ, প্রয়াগরাজ যে এলাহাবাদ, দেখো এই কাশী থেকে একদম একটুখানি সাউথের দিকে এই জায়গাটা। কুরু হচ্ছে প্রাচীনকালে উত্তরে সরস্বতী, দক্ষিণে বৃষদ্বতী নদীর মধ্যবর্তী শনিপথ, এটা শনিপথ হয়ে গেছে, শয়কা হবে। শনিপথ, আমিল, কর্নল, পানিপথ, এই জেলাগুলি। এই যে কুরু, দিল্লি, মথুরা, ওই এলাকাটা মোটামুটি হচ্ছে এই কুরু। পাঞ্চাল হচ্ছে রোহিলাখণ্ড ও মধ্যদোয়াব অঞ্চল, এই যে মোটামুটি ভাবে ইউপির যে নর্দার্ন পোর্শন, সেই জায়গাটা। আর পাঞ্চাল হলো মৎস্য হচ্ছে চম্বল ও সরস্বতী নদীর তীরবর্তী পাহাড়ের যে ভূভাগ। মৎস্য হচ্ছে রাজস্থান যে আছে না, রাজস্থানের যে আবু মাউন্টেন আছে, আরাবল্লী পর্বত, যেটা মানে জয়পুর টয়পুর ওই অংশগুলো, তো ওইটাই হচ্ছে ওই মৎস্য রাজ্য। মৎস্য রাজ্যের রাজধানী ছিল বিরাট রাজ্য। অশোকের দেখবে একটা বৈরাট ইনস্ক্রিপশন বলে উল্লেখ আছে, ভাবরু বৈরাট ইনস্ক্রিপশন। ওই ইনস্ক্রিপশনটা বর্তমানে আমাদের কলকাতা মিউজিয়ামে রাখা আছে, ওটা আমাদের পাঠ্য ছিল গ্র্যাজুয়েশনে। তো যাই হোক, ওই ইনস্ক্রিপশনটা ওই যে বৈরাট ওই জায়গা থেকে পাওয়া গেছে। মৎস্য হচ্ছে এই জয়পুর টয়পুর এলাকা যেটা। আর সুরসেন হচ্ছে এই জায়গা থেকেই মোটামুটি চম্বল নদীটা তৈরি হচ্ছে, এইখান থেকে গিয়ে আস্তে আস্তে যমুনায় মিশছে। যমুনার যে শাখা নদী হচ্ছে চম্বল, এই জায়গা থেকে। মৎস্য সুরসেন হচ্ছে যমুনা ও নদীর তীরবর্তী মথুরা ও তন্ত্রনিহিত অঞ্চল। সুরসেন, এখানে সুরসেনটা এই জায়গায় দিয়েছে, এটা মনে হয় আরেকটু নর্দার্ন হবে। এই আগ্রা মথুরা তো এই জায়গাতেই হচ্ছে। এটা পুরোই ম্যাপের ছক, মানে জেলা বা রাজ্যের ছকের ওপর এটা বসানো থাকলে আরো বুঝতে সুবিধা হতো। তো হিস্ট্রির ম্যাপ কোনো কালেই ওই বর্তমান যে বাউন্ডারি অনুযায়ী দেয় না, ওটা ওই জাস্ট
ম্যাপের এতে মাঝখানে বসিয়ে দেয়, কিন্তু বুঝতে অসুবিধা হয়। সে ম্যাপ পয়েন্টিং থাকতো না আগে, সেই রকম। আচ্ছা, ইয়ে হলো। এবার হচ্ছে অসমক, অবন্তী। অসমক যে আছে, অসমক হচ্ছে এই জায়গাটা। বর্তমানে মহারাষ্ট্রের পৈথান বলে একটি জায়গা আছে। ওই অসমকের রাজধানী ছিল ওই পৈথান, প্রতিষ্ঠান নগরী। তো এই জায়গাগুলো এখানে ইয়ে গোদাবরী নদী আছে। আর মোস্ট প্রবাবলি ওই কি যেন নাম জায়গাটা, ঔরঙ্গাবাদ, মনে হয় ঔরঙ্গাবাদের কাছাকাছি জায়গা এই জায়গাটা। তো এই হলো অসমক। আর অবন্তী হচ্ছে, অবন্তী তো ইয়ে যেটা বর্তমান উজ্জয়িনী, অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী। বর্তমান বিন্ধ্য পর্বতের উত্তরে মালওয়া, নিমার ইত্যাদি মধ্য ভারতের অংশ যেটা, সেটা হচ্ছে অবন্তী। মানে বর্তমান যে উজ্জয়িনী আছে না, উজ্জয়িনী, রামটেক, এটা কি হলো? আচ্ছা, উজ্জয়িনী, রামটেক ইত্যাদি যে আছে, সেই জায়গাটা হচ্ছে মহা সমস্যা। মোটামুটি ওই অবন্তী হচ্ছে। আর একটা এখানে পড়ে আছে, সেটা হচ্ছে গান্ধার। এটা কাশ্মীর উপত্যকা বলে লেখা হয়েছে, কিন্তু মোটামুটি আরেকটু এলাকা ওর মধ্যে পড়ছে। আর কম্বোজ হচ্ছে উত্তর পশ্চিম ভারতে ওই বালুচিস্তান ওই এরিয়াটা, এই জায়গায়। এই মোটামুটি এখান থেকে ষোড়শ মহাজন পদের যে বিষয় সেগুলো হলো। আর এখান থেকে আর কিছু কমেন্ট করা হয়েছে যে ষোড়শ মহাজন পদ যেগুলি আছে, এগুলোর মধ্যে একটা যুদ্ধ বিগ্রহ প্রায়শই লেগে থাকতো, কিন্তু কালক্রমে মানে বুদ্ধের সময়তে দেখা যাচ্ছে যে মগধ, কোশল, বৎস এবং অবন্তী এই চারটি জনপদ শক্তিশালী হয়ে ওঠে। মগধ রাজ্য বিম্বিসার মানে বিম্বিসার ইয়ে করে অঙ্গরাজ্যটা জয় করেছিলেন, দিয়ে মগধ দুখানা একে অধিকার করলো। কোশল যে ছিল, কোশল মোটামুটি স্বতন্ত্র ছিল। বৎস হচ্ছে যেটা ওই আচ্ছা, মগধের রাজা ছিল বুদ্ধের সময় বিম্বিসার, কোশলের রাজা ছিল প্রসেনজিৎ, বৎসের রাজা ছিল, এই ইনফরমেশনগুলো তোমরা লিখে রাখতে পারো। মগধের রাজা হচ্ছে কে? বিম্বিসার। প্রবলেম হচ্ছে এটা। আচ্ছা, শুনে লিখে নাও। মগধের রাজা হচ্ছে বিম্বিসার, কৌশলের রাজা হচ্ছে প্রসেনজিৎ, বৎসের রাজা হচ্ছে উদয়ন, আর অবন্তীর রাজা হচ্ছে প্রদ্যোৎ। সেবার ঠিক হয়েছে। বিম্বিসার, উদয়ন, প্রসেনজিৎ নামগুলো বানান সোজা, নিজেরা লিখে নিতে পারবে। তো এরা মোটামুটি বুদ্ধের সময় হয়ে ওঠে, মানে শক্তিশালী হয়ে ওঠে। মহাজন জনপদগুলির অধিকাংশই ছিল বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্য ভারতে। কিন্তু ম্যাপটা যে আমরা দেখলাম তার মধ্যেই দেখেই বোঝা যাচ্ছে। আসাম, বঙ্গদেশ, উড়িষ্যা, গুজরাট, সিন্ধু অঞ্চলে কোনো জনপদ ছিল না। দক্ষিণ ভারতে কেবল ছিল একটি অসমক, পাঞ্জাবে দুটি, গান্ধার এবং কুরু। মহাজনপদগুলির তালিকার মধ্যে দেখা যায় যে সর্বাগ্রে 12টি জনপদের নাম উল্লেখ করে অবশিষ্ট 4টির নাম সংযোজিত হয়েছে। 4টি মানে প্রথমে 12খানার উল্লেখ করা হয়েছে, মানে যেটা সেন্ট্রাল পার্টের মধ্যে পাচ্ছি, আর বর্ডার এরিয়াতে যেগুলো আছে সেগুলোকে শেষে হচ্ছে। এটা ম্যাপে দেখলেই আমরা বুঝতে পারবো। যেটা বর্ডার এরিয়া, দেখো অবন্তী মানে সেন্ট্রাল যে এই জায়গাটায় মানে সিভিলাইজড হয়েছে, অবন্তী প্রান্তিক, অসমক হচ্ছে প্রান্তিক, গান্ধার হচ্ছে প্রান্তিক, কম্বোজ হচ্ছে প্রান্তিক। প্রথমে এই 4টিকে এই সবগুলোকে বলে তারপরেই অবন্তী, অসমক
গান্ধার, কম্বোজ এগুলোর উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এই হলো। আর হচ্ছে এগুলোর অবস্থানগুলোর কথা বলেছি, কোনটা উত্তরে দক্ষিণে বলা হয়েছে। আর বিষয় হচ্ছে যে এখানে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা যমুনার যে উপত্যকা, সেই জায়গাতেই কিন্তু বলা যায় বৌদ্ধ ধর্মের প্রাককালে ভারতবর্ষের রাজনৈতিক কেন্দ্র বলে। আচ্ছা, রাজনৈতিক রাষ্ট্রগুলির পাশাপাশি উত্তর পূর্ব ভারতে কতগুলি স্বয়ংশাসিত গণতান্ত্রিক জাতি বা গোষ্ঠীর উল্লেখ পাওয়া যায়, যেমন কপিলাবস্তু শাক্য, সুংসুমার গিরির ভর্গ, অল্লকপের বুলি, কেশপুত্রের কালাম, এগুলো এক একটা জাতি বা একটা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের মতো। রামগ্রামের কলীয়, মল্ল প্রভৃতি। আচ্ছা, এদের মধ্যে বিদেহ এবং লিচ্ছবীরা ছিল ব্রিজি জাতির অন্তর্ভুক্ত। আর ওই উপজাতিগুলির ভিতর কপিলাবস্তু ছিল নেপালের তরাই অঞ্চলের বস্তি জেলার মধ্যে পড়তো। আর রামগ্রামের কলীয়গণ কোশলের এবং পিপ্পলি বনের মরীয়গণ কুশীনগরের নিকটবর্তী রাষ্ট্রের অধিবাসী ছিল। মানে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের মতন ছিল, ওয়ান কাইন্ড অফ বর্তমান এক একটা জেলার মতন হবে। তাদের মধ্যে একটা স্বায়ত্ত শাসন প্রচলিত ছিল, কিন্তু তারা বড় বড় রাজ্যগুলোর অধীনতা মেনে নিয়েছিল এইরকম। এছাড়া রিচ ডেভিড কানিংহামের মতে 8টি মৈত্রীবদ্ধ গোষ্ঠী বা অষ্টকুল ব্রিজির অন্তর্ভুক্ত ছিল। মানে এই যে এই নামগুলো পাওয়া যাচ্ছে, এগুলো অনেকে অভিমত প্রকাশ করেছেন যে এরা একখানা কি বলে ওটা, ওই ইউনাইটেড স্টেটসগুলো যেমন হয় না, মানে ক্ষুদ্র ক্ষুদ্র নিজেদের মতন ইয়ে করে, কিন্তু আলটিমেটলি তারা একটা রাষ্ট্রের মতন, কিন্তু নিজেদের আবার তাদের সংবিধান আছে, এই রকম তারা ছিল। আর বুদ্ধ নিজেও এই রকম একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন, মানে শাক্যদের মধ্যে। আর লাস্ট কয়েকটা বিষয় বলা হচ্ছে যে এগুলোর মধ্যে বেশ কিছু জনাকীর্ণ নগরের উল্লেখ আছে, মানে জনবহুল নগর, যেমন কৌশাম্বী, এলাহাবাদের নিকটবর্তী সাকেত হচ্ছে অযোধ্যা, শ্রাবস্তী হচ্ছে কোশলের রাজধানী ছিল, শ্বেতব্য ছিল একটা নগর, কোশলের নগর, কপিলাবস্তু শাক্যদের রাজধানী, কুশিনারা হচ্ছে এইটি জায়গায়, কুশিনগর বর্তমানে ইউপির একটা জেলা আছে। কপিলাবস্তু হচ্ছে শাক্যদের রাজধানী, নিচের লাইন হচ্ছে পাবা হচ্ছে গোরক্ষপুরের পূর্ব দিকে কাশিয়ার রেল স্টেশনের কাছাকাছি একটি জায়গা, পদবরণ নাম হচ্ছে এখন। ভোগনগর একটি নগরী ছিল, বৈশালী বর্তমান মুজাফরপুরের বসার বলে একটি জায়গা, রাজগৃহ হচ্ছে বর্তমান রাজগীর। এছাড়া দীর্ঘনিকায়িতের গ্রন্থে মথুরা, মিথিলা, রৌরূপ, উজ্জয়িনী ইত্যাদি নগরীর নাম এখান থেকে পাওয়া যায়। তো এখান থেকে মোটামুটিভাবে যে পলিটিক্যাল কন্ডিশন বলতে সে সময় কী কী রাজ্য ছিল, তাদের মধ্যে কীরকম ইন্টারাকশন ছিল, এবং মেজর রাজ্য মানে ষোড়শ মহাজনপদ, এবং মাইনর রাজ্য মানে এই যে অল্লকপের বুলি, কপিলাবস্তুর সাক্ষ্য ইত্যাদি, এই প্রসঙ্গগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো এটা অনেক দিন আসেনি, এটা আসার খুব বেশি সম্ভাবনা আছে। যদি 23-এ না আসে তো 24-এর জন্য পড়তেই হবে এক প্রকারে। তো এখান থেকে 3টে জিনিস মোটামুটি হলো, তোমরা চেষ্টা করবে অন্তত একটা এ থেকে তৈরি করার। সব থেকে ভালো হয় যদি রিলিজিয়াস কন্ডিশনটা করে নাও, আর তারপরে এই যে পলিটিক্যাল কন্ডিশনের নোটটা। তবে আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা মোটামুটি জানো, বিষয়গুলো এগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে মোটামুটি হলো। তো কারোর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্যার বলছি যে রিলিজিয়াস কন্ডিশনের যে প্রশ্নটা ছিল, ওই প্রশ্নের উত্তর ওই বিভিন্ন ধর্মীয় প্রবক্তাদের মৃত্যু কিভাবে হয়েছিল ওটা লেখা হয়েছে কেন? এটার মেন কারণ হচ্ছে যে এনাদের মোটামুটি লাইফটা লিখতে পারলে ভালো, কিন্তু পুরোটা যদি লেখা হয় তাহলে নোটটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য জাস্ট মানে একজনের একটা জীবনীর মতন উল্লেখ করা, কিন্তু ওইটুকু প্যারাগ্রাফের মধ্যে আর কতটুকু লেখা যাবে, এই জন্য। ও আচ্ছা,
আর এখানে একটা যদি যে রক্ত মহাবীরের, এটা আমি বমন একটু দাঁড়াও, মহাবীরের যদি বলা হয়, দেখো এখানে বলা হচ্ছে তিনি বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন, পরে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন, এত বছর ধর্ম প্রচার করেন। তাহলে এনার জীবনী এবং এনার মতবাদ দুটোকেই খুব সংক্ষেপের মধ্যে উল্লেখ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর আর রক্ত বমন মানে রক্ত বমি। হুম, আচ্ছা আচ্ছা। এটাই পাতি বাংলা ভাষায় বলে মুখ দিয়ে রক্ত উঠে, এরকম। যদিও ঘটনাটা কতখানি সত্য না, কারণ জৈন সাহিত্যে তো এরকম কিছু উল্লেখ করা হয়নি, তো এরকম বৌদ্ধরা এরকম একটু বলেছে। আর কারোর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো না, এই ক্লাসটা শেষ হলো, এরপরে গ্রামারের যে পোর্শনে ক্লাস হবে সেটা নেওয়া হবে।